আচ্ছা, তো আমরা আজকে বেসিক্যালি দেখবো হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে। আর নেটওয়ার্কিং এর একটু স্পেসিফিক বলতে গেলে সকেট প্রোগ্রামিং নিয়ে জাভাতে। তো বিফোর দ্যাট আমরা হচ্ছে কালেকশনস নিয়ে টুকটাক কিছু দেখবো। তো কালেকশনস নিয়ে তোমরা অ্যাকচুয়ালি থিওরিতে দেখে আসছো, এই জন্য তো কালেকশন খুব বেশি একটা কিছু দেখা লাগবে না। তোমাদের অ্যারে লিস্ট এটা মোটামুটি সবাই দেখে আসছো। তারপর অ্যারে লিস্ট সর্ট করতে হয়, অ্যারে লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর অ্যারে লিস্টে ইনসার্ট করা, ডিলিট করা, সর্ট করা, এগুলো সব মোটামুটি তোমরা দেখে আসছো। তো আমরা ওখান থেকে শুরু করি, তারপর আমরা জাস্ট একটা এডিশনাল একটা কালেকশন সেটা হচ্ছে হ্যাশ টেবিল, ওটা দেখে আমরা মোটামুটি নেটওয়ার্কিং চলে যাব। তো অ্যারে লিস্ট এটা তোমরা মোটামুটি থ্রিতে সবাই দেখে আসছো যে অ্যারে লিস্ট হচ্ছে একটা জেনেরিক ক্লাস জাভাতে। জেনেরিক ক্লাস নিয়ে তোমাদের অতটা হয়তো দেখানো হয়নি, বাট এটা হচ্ছে জেনেরিক ক্লাস হচ্ছে তুমি কি টাইপের অ্যারে বানাতে চাও সেটা তুমি এখানে ডাটা টাইপটা পাস করে দাও অ্যাঙ্গেল ব্র্যাকেটে। তারপর এখানে একটা রেফারেন্সের নেম এজ ইউজুয়াল। এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো এটা একটা ক্লাসের টাইপ, মানে আমি ক্লাস এবং ক্লাস কি টাইপের অবজেক্ট কন্টেন্ট করে সেটা আমি বলে দিতে হয়। আর তারপর একটা অ্যারে লিস্টের অবজেক্ট দেন আমি ইনসার্ট করতে পারি। আর অ্যারে লিস্ট থেকে পার্টিকুলার ইন্ডেক্সে অ্যারের ওই পার্টিকুলার একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। তারপর হচ্ছে আমি যেটা নর্মাল অ্যারেতে পারতাম না, যে অ্যারে থেকে কোনো কিছু রিমুভ করা, সে কাজটা করতে পারি। তো আমি 2 নাম্বার ইন্ডেক্সটা যদি রিমুভ করি, আমি স্ট্রিং 1 2 3 ইনসার্ট করেছিলাম, 2 নাম্বার হচ্ছে তার মানে লাস্টের ইন্ডেক্সটা, সেটা যদি ডিলিট করি জাস্ট 1 2 থাকলো। আর আমি হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে ইনসার্টও করতে পারি, যেটা নরমাল এর ক্ষেত্রে পসিবল না। ওই ইনসার্ট লিস্টে ওই ইন্ডেক্সে যদি আমি কোনো কিছু ইনসার্ট করি, তাহলে এর পরের থেকে আর ওই ইন্ডেক্সের নতুন এলিমেন্টটা বসে তারপর ওগুলো একটা স্টেপ ডানে সরে যায়। তো আর সেট করা তো রিপ্লেস করা একই কথা, যেটা আমরা ইউজুয়ালি অ্যারের ক্ষেত্রে করে থাকি। তারপর হচ্ছে লিস্ট সাইজ দিয়ে অ্যাডের সাইজ, তারপর লিস্ট ক্লিয়ার দিয়ে আমি অ্যারেটাকে খালিও করে ফেলতে পারি। তো এই হচ্ছে আর কি তোমাদের অ্যারে লিস্ট। তো এগুলো মোটামুটি তোমরা থিওরিতে দেখে আসছো। তো এটা আর জাস্ট একটু দেখানোর জন্য যে এটা। তো আমরা হচ্ছে আজকে বেসিক্যালি হ্যাশ টেবিল নিয়ে দেখবো। তো তোমরা অ্যারে লিস্ট ইউজ করে সর্ট করা বা কম্পারেটর, তারপর কম্পারেবল ইমপ্লিমেন্ট করা, এগুলো হোপফুলি দেখে আসছো এবং সবার খেয়াল থাকার কথা। জাস্ট একটা জিনিস বলে যাচ্ছি যে ধরো এখানে আমার কম্পারেবল কোনো ক্লাসকে যদি কালেকশন দিয়ে সর্ট করতে হয়, এটা দুইটা কাজ করতে হইতো। আমার একটা কম্পারেটর অবজেক্ট দিয়ে দেওয়া লাগতো ওর কাছে, অথবা আমি যে ক্লাসের অ্যারেটাকে সর্ট করতে দিব বা যে রেলিস্টটাকে সর্ট করতে দেবো, সেটা যে ক্লাসের অবজেক্টের অ্যারে, সেই ক্লাসটাকে মাস্ট একটা কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা লাগবে। এই কম্পারেবল ইন্টারফেস হচ্ছে আমার একটা মেথডে কম্পেন। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, তো এই কম্পারেবল ইন্টারফেস হচ্ছে আমার একটা মেথডই ডিক্লেয়ার করা, ওটা হচ্ছে কম্পেয়ার টু মেথড, যা হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করে কম্পেয়ার করে। তো এক্ষেত্রে এর মানে হচ্ছে আমি নেগেটিভ রিটার্ন করা মানে হচ্ছে আমার বামেরটা আমার সামনে থাকবে আর ডানেরটা আমার পরে থাকবে। মানে মানে হচ্ছে আমি সাধারণত কোনো কিছু ছোট হলে পর নেগেটিভ রিটার্ন করি, কোনো কিছু লেফট রাইট থেকে বড় হলে পর পজিটিভ কিছু রিটার্ন করি। আর যদি জিরো রিটার্ন করি, এর মানে হচ্ছে আমার যে দুটো এলিমেন্ট কম্পেয়ার করতেছে তারা ইকুয়াল। তো তো এটা নর্মালি যদি তুমি এই প্যাটার্নে কোনো কিছু রিটার্ন করো, তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিবে এইটাকে। আর যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়, তাহলে উল্টা কাজটা করবো। আমি লেফটেরটা ছোট হলে পর পজিটিভ আর রাইটের ছোট হলে পর নেগেটিভ রিটার্ন করবো, তাহলে আমার একটা উল্টা অর্ডার সর্ট বা ডিসেন্ডিং অর্ডার সর্ট হবে। এগুলো মোটামুটি তোমরা থিওরিতে দেখে আসছো, এখানে আর দেখাবো না। তো আমরা একটা পার্টিকুলার জিনিস নিয়ে থাকবো, সেটা হচ্ছে হ্যাশিং এবং হ্যাশ টেবিল। তো হ্যাশিং এর সাথে তোমরা কতজন পরিচিত? স্যার আমি পরিচিত না এটার সাথে। আচ্ছা স্যার আমি পরিচিত। আচ্ছা, হ্যাশিংটা কি, যে কোনো কিছু বলো, তারপর ধরো আমি শুরু। স্যার হ্যাশিং হচ্ছে মূলত হচ্ছে কোনো একটা কিওয়ার্ড বা কোনো কিছুকে হচ্ছে হলো এই একটা নাম্বার বা এই টাইপের কোনো কিছু একটা কনভার্ট করা। হ্যাঁ, হ্যাশিং হচ্ছে কাইন্ড অফ ম্যাপিং। সেখানে হচ্ছে কোনো যে কোনো কিছু, ধরো যে কোনো কিওয়ার্ড হতে পারে, ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো কিছুকে আমি যদি ম্যাপ করে কোনো একটা ইন্টিজারে নিয়ে আসি, সেটাকে আমি বলতে পারি কাইন্ড অফ হ্যাশিং। ওকে, তো আমরা যে ধরো অ্যারেতে একটা এলিমেন্ট রাখি, এটাও একটা কাইন্ড অফ আমার হ্যাশ টেবিল চিন্তা করতে পারো। ওকে, কারণ কি, আমি অ্যারের একটা ইন্ডেক্স দিয়ে তার আগেস্টে আমি একটা কন্টেন্ট পাচ্ছি কোনোভাবে। ওকে, মানে তার একটা এলিমেন্ট রাখি। তো সাধারণত আমরা সিকোয়েন্সিয়ালি 0 নাম্বার ইন্ডেক্সে যখন কোনো ভ্যালু রাখি, তো আমরা বলতে পারি এটা কাইন্ড অফ ইন্টিজার টু একটা তুমি যা রাখতেছো সেটা ম্যাপিং। ওকে, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ম্যাপিং। তো অনেক সময় হতে পারে যে ধরো আমি তোমার থেকে এরকম কিছু বলতে পারি যে তোমার স্টুডেন্ট আইডির অ্যাক্রসে কিছু ইনফরমেশন তুমি কোনো একটা অ্যারে বা কিছুতে রাখো।
এবং এটা তো রাখার কাজ করলা। তারপরে আমি তোমার কাছে এমন কিছু চাইতে পারি যে আমি তোমার কাছে স্টুডেন্ট আইডিটা বলবো, আমি যে স্টুডেন্ট আইডিটা বলবো সেই জিনিসটা তুমি আমার ওই স্টুডেন্ট আইডির করসপন্ডিং ইনফরমেশনটা যেটা আগে রাখছিলা সেটা আমাকে রিটার্ন করে শো করবা। এখন এই কাজটা যদি তোমাকে করতে বলি, এটা নর্মাল অ্যারে দিয়েও করা যাবে, বাট কিভাবে করবো একটু চিন্তা করে দেখো তো। স্যার প্রথমে যে এইটা ইনপুটটা নিব ওটাকে প্রথমে হ্যাশ করব, হ্যাশ করে হচ্ছে হলো অ্যারে বা কোনো বা না হ্যাশ করা না, ধরো একদম নর্মালি মানে ধরো আমি হ্যাশিং জানি না, মানে তারপর আমি এই কাজটা করা যাবে হ্যাশিং না জন্য, সেই ক্ষেত্রে কিভাবে করবা? স্যার তাহলে স্যার ডিফল্ট যে হ্যাশ ম্যাপ আছে যে এইটা ওইটা ইউজ করতে পারি না Java হ্যাশ ম্যাপ করতেছো মানে জাভার হ্যাশিংটা ইউজ করতেছো, আমি তুমি হ্যাশিং ইউজই করবা না, মানে একদম পুরো জাস্ট অ্যারে দিয়ে এই কাজটা করবা। স্যার আপনার কোশ্চেনটা বুঝতে পারি না, আমার একটু নেট কেটে গেছিল, তো আরেকবার একটু বলবেন? মানে ধরো আমি তোমাকে ইনিশিয়ালি কিছু স্টুডেন্ট আইডি আর তার কিছু ইনফরমেশন দিতেছি, ধরো স্টুডেন্ট তার নাম, তার অ্যাড প্রেজেন্টার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেল অ্যাড্রেস এবং আদার্স ইনফোগুলো। তো আমি প্রথমে বললাম তোমার এই স্টুডেন্ট আইডি আছে, এই ইনফরমেশনগুলো রাখো, এরকম করে 10-12টা ধরো স্টুডেন্ট আইডি দিলাম আর তাদের করসপন্ডিং ইনফরমেশনগুলো দিলাম। এখন আফটার দ্যাট আমি তোমাকে আস করতেছি বা আস করবো যে আমি তোমার কাছে একটা জাস্ট স্টুডেন্ট আইডি বলবো, তুমি স্টুডেন্ট আইডির করসপন্ডিং যত ইনফরমেশন আছে সবকিছু আমাকে খুঁজিয়ে এনে দিবা আগে যারা স্টোর করছিলাম। এই কাজটা ধরো আমি স্যার এইখানে স্যার, অ্যারে অফ অবজেক্ট বানাবো, অবজেক্টের অ্যারে বানিয়ে হ্যাঁ। তারপর এটা করব। মানে স্যার- ধরো আমি একটা স্টুডেন্ট আইডি দিলাম, দেন কিভাবে খুঁজবা? স্যার তখন- স্টুডেন্ট আইডির হচ্ছে যে ইন্ডেক্সটাতে আছে ওই ইন্ডেক্সটাতে ওই স্টুডেন্টের ইনফোগুলো রাখবো। আচ্ছা, স্যার, হ্যাঁ আমরা এটা আসছে যদি সেটা এরকম ওই করি যে অবজেক্টে হচ্ছে স্যার একটা Array-তে- অ্যারে নিলাম যেটা হচ্ছে ইন্টিজার অ্যারে, ওটার ভিতরে আইডি গুলো রাখলাম লেটস সে, এন্ড আমরা হচ্ছে একটা অবজেক্ট অ্যারে নিলাম যেটা হচ্ছে ইনফরমেশন গুলো স্টোর করে। তো আমরা হচ্ছে করসপন্ডিং ইন্ডেক্স গুলোতে স্টুডেন্ট আইডি রাখতেছি আর হচ্ছে করসপন্ডিং মানে অবজেক্ট অ্যারের ইন্ডেক্স হচ্ছে অবজেক্টটাকে রাখতেছি স্টুডেন্টের। আচ্ছা, তো এখন ধরো তোমাকে যদি আমি স্টুডেন্টই দিই, এটা ধরো খুঁজে আনতে কিরকম টাইম লাগবে বা অর্ডারটা কত হবে? তুমি অ্যালগরিদম করছো অর্ডার অফ সবাই? ওয়ান স্যার, স্যার কনস্ট্যান্ট মানে হচ্ছে মানে আমার হচ্ছে খুঁজতে টাইম লাগবে n, মানে পুরো অ্যারেটার ভিতরে লেটস সে ওয়ার্স্ট কেসে n লাগবে, আর হচ্ছে অবজেক্টটা বের করে নিয়ে আসতে অর্ডার অফ ওয়ান। আচ্ছা, অবজেক্ট অর্ডার আমার, কিন্তু আমার ওভারঅল টাইম করতে কিন্তু অর্ডার অফ এন চলে গেছে, মানে আমার এখন পুরো অ্যারেটা টিমটা খুঁজে দেখা লাগবে যে আমার এই পার্টিকুলার স্টুডেন্টটা কোথায় আছে, তাই না? জি স্যার। স্যার আমরা যদি স্যার তো- লাইক স্যার আমাদের হচ্ছে হলো একটা স্টুডেন্টের আইডি হচ্ছে হলো 011 বা 11 আইডি, তো আমরা যদি ওই স্টুডেন্টের ইনফোগুলা অ্যারে ইন্ডেক্সের 11 এ রাখি তখন হচ্ছে হলো তো স্যার আমাদের সার্চ করতে কোনো স্যার টাইম লাগবে না, কনস্ট্যান্ট টাইমে ওই জিনিসটা আমরা পাবো। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে আগেরটার থেকে এফিশিয়েন্ট, মানে আগেরটা আমার অর্ডার অফ এন লাগতো একটা সার্চ করতে, মানে কোনো একটা স্টুডেন্ট দিলে পর খুঁজে নিয়ে আসতে আমার অর্ডার অফ এন লাগতো, কারণ আমি পুরো অ্যারেটা না দেখে আসলে বলতে পারতাম না স্টুডেন্টটা কোথায় আছে। সেকেন্ড একটু এফিশিয়েন্ট, আমি তো ধরো যে স্টুডেন্ট আইডিটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করলাম, ওকে, তাহলে আমি এখন আর আগের মতো অর্ডার অফ এন সার্চ করা লাগে না, আমি এখন অর্ডার অফ ওয়ানে বলে দিতে পারি, ওকে। কিন্তু এইটারও একটা সমস্যা আছে। কি সমস্যা? আচ্ছা স্যার, এখানে আরেকটা করা যায় না? স্যার সেটা হলো স্যার অবজেক্টেরই অ্যারে বানাবো আমি, দেন স্টুডেন্ট অবজেক্টের অ্যারে বানাবো, তো যতগুলা স্টুডেন্ট থাকবে ওই সবগুলার ইনফরমেশনই অ্যারের ভিতরে থাকবে, তো ওই অ্যারের ইন্ডেক্সিং ধরে আমি আইডি গুলাকে সর্ট করতে পারবো, বা ওই অ্যারে ইন্ডেক্সিং ধরে আমি শর্ট না, ধরো আমি সার্চ করতে দিলাম, মানে অ্যারেট ওর্স কেসে পুরো অ্যারেটাই তোমার লুক আপ করতে হতে পারে, কারণ ধরো সবার শেষ এলিমেন্টটাই আমার স্যার সার্চ আপনি হয়ে থাকে। হচ্ছে লাইক যে হ্যাশিং এর অ্যালগরিদম এর অ্যানসারটা এক্সপেক্ট করতেছিলেন? হ্যাঁ, বাট কথা হচ্ছে সেকেন্ড জন যেটা বলছো, মানে যে আমি ইন্ডেক্স আমার স্টুডেন্টকে ইন্ডেক্স হিসেবে ইউজ করব, তো সেক্ষেত্রে একটা সমস্যা আছে, সেক্ষেত্রে সমস্যা স্যার, পয়েন্ট করতে স্যার, পারবা? সমস্যাটা হচ্ছে হলো স্টুডেন্ট আইডি আমার হচ্ছে হলো অনেক বড় হইতে পারে, কিন্তু খুবই হচ্ছে হতে পারে, আমার- সেক্ষেত্রে মেমোরি একটা ওয়েস্ট, ইভেন ধরো স্টুডেন্ট আইডি তাও নেগেটিভ হতে পারে না, কিন্তু এমন কিছু জিনিস আসতে পারে যেটা হয়তো নেগেটিভ, তো সেক্ষেত্রে ধরো ইন্ডেক্সিং ম্যাপিংটা আসলে কাজ করবে না। আর নেগেটিভ না হয় আরো ওস্ট হতে পারে, ধরো তোমার ইন্টিজারই না কোনো ডাটা টাইপ, অন্য কোনো ডাটা টাইপ, ধরো স্ট্রিং অর আদার্স, জি স্যার, সেক্ষেত্রে আসলে তোমার এই ধরনের ধরো ইন্ডেক্স ইউজ করে করাটা এই কাজটা ডিরেক্টলি আর আমরা করার অপশন থাকবে না। তো এই সব কেসেই আমাদের হচ্ছে হ্যাশিংটা সব থেকে কাজে দেয়, যে আমরা এই ধরনের সিনারিওটা কিভাবে কনস্ট্যান্ট টাইমে অ্যান্সার দিতে পারি সেটাই আমরা এখন দেখবো, ওকে। তো আমার আলটিমেটলি প্রবলেমটা ছিল যে আমি যখন এইরকম স্ট্রিং বা নন ইন্টিজার এরকম একটা হিউজ রেঞ্জের একটা ভ্যালু থাকতো, তখন আমি এটাকে ইন্ডেক্স হিসাবে ইউজ করতে পারাটা সম্ভব ছিল না। তো হ্যাশিং হচ্ছে তোমার এই কাজটাই করে দিবে, তুমি একে যে কোনো একটা কিছু ইনপুট দিবা, ও হচ্ছে কোনো একটা ব্ল্যাক বক্স চিন্তা করা আপাতত, যেখানে ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, তার থ্রুতে এই ইনপুটটাকে পাস করে তোমাকে একটা ইন্টিজার নাম্বার দিয়ে দেবে। তুমি হচ্ছে এই ইন্টিজার নাম্বার হচ্ছে সাধারণত তোমার ইন্ডেক্সটা হয়। আচ্ছা তুমি একটু হোল্ড করো, তোমাদের একটু ব্ল্যাক, তোমাদের একটু হোয়াইট করে দেয়।
তো ধরো এই হ্যাশিং হচ্ছে, আমি একটা ব্ল্যাক বক্স চিন্তা করি। ওর কাছে তুমি ধরো কোনো ইনপুট দিবা, ও হচ্ছে তোমাকে একটা ভ্যালু আউটপুট দিবে। আর তোমার হচ্ছে ধরো একটা অ্যারে মেনটেন করতেছো তুমি, ওকে, বিশাল বড় একটা অ্যারে। এটা এটা হচ্ছে ধরো এরকম বেশ কয়েকটা ইন্ডেক্স আছে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ধরো তুমি যখন ওকে এ দিছো, ধরো এ বি দিছো, এরকম একটা ধরো নাম দিছো কিছু, ওকে, ও তোমাকে কিছু একটা দিয়ে ধরো এটা মুছে দেয়। ও তোমাকে 2 দিল, তুমি 2 তে গিয়ে এবি কে রাখলা। তারপর ওকে তুমি ধরো সিডি দিছো, তো এবি বলতে এখানে ধরো এবি ডিটেলস গুলো আমি রাখলাম, ওকে। তারপর সিডি দিছো, ধরো সিডি তোমাকে সিডির জন্য 5 ইন্টিজার দিল, তুমি 5 এ গিয়ে সিডির করসপন্ডিং ডিটেলস গুলো রাখলা। এখন এটা তো রাখার কাছে আমি করলাম। তারপর ধরো তুমি ওকে আবার এবি দিছো, ওকে। এখন এবি দেওয়ার পর ও তোমাকে কিন্তু আবার 5 এ আউটপুট দিবে, ওকে। 5 আউটপুট দিলে পর আগের বার আমি ইনফরমেশন রাখার জন্য এবি রাখছিলাম, এবি যে আমাকে আউটপুট দিছিল সেখানে গিয়ে এবি ইনফরমেশন রাখছিলাম। সরি, এবির জন্য 2 ছিল আমাদের, 5 না। আবার যখন ওখানে আমি এবি দেবো, ও তো আমার সেই ইন্টিজার, এই ব্ল্যাক বক্সটা আমাকে সেই ইন্টিজারটা 2 রিটার্ন করবে। এখন আমি 2 তে গিয়ে এবির জন্য যে ডিটেলস গুলো বা ইনফরমেশন গুলো রাখছিলাম সবগুলো অ্যাক্সেস করতে পারবো না। জি স্যার পারবো। তো এই প্রসেসটাকে বলা হয় হ্যাশিং। আর এই যে ব্ল্যাক বক্সটা, এই জিনিসটাই হচ্ছে হ্যাশিং। এখানে সাধারণত একটা ম্যাথমেটিক্যাল ফাংশন থাকে, আর আমরা যেখানে রাখতেছি যে অ্যারেটাতে, এটাকে বলা হয় হ্যাশ টেবিল। তো হ্যাশ টেবিল হচ্ছে যে অবজেক্টগুলোকে রাখে, আর হ্যাশিং হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যে হচ্ছে তোমার ইনপুট থেকে এরকম একটা ইন্টিজার ম্যাপ করে দেয়। ইনপুটটা স্ট্রিং হতে পারে, নিজে ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু ম্যাপিংটা অলওয়েজ একটা ইন্টিজার থাকবে। এবং সাধারণত এই ইন্টিজারটা এরকমই হয়, তোমার অ্যারের সাইজ কত 0 থেকে 6 পর্যন্ত না, তো ওর ম্যাপিংটা অবশ্যই 0 থেকে 6 এর মাঝে কোনো না কোনো ভ্যালু হতে হবে, নাহলে এর বাইরে ম্যাপ করে তো লাভ নেই, ওকে। তো এই যে ব্ল্যাক বক্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, তার একটা প্রপার্টি হচ্ছে এই হচ্ছে হ্যাশ টেবিলের সাইজের মধ্যে একটা ম্যাপ করে ইন্টিজার ভ্যালু দেবে। আর আরেকটা প্রপার্টি হচ্ছে, খেয়াল করে দেখো, আগে যখন আমরা ওই 2টা অ্যারে মেনটেন করে বা করে যখন সার্চ করে করতেছিলাম, তখন আমার প্রবলেম ছিল যেটা অর্ডার অফ এন এ চলে যেতেছিল। তো এর একটা প্রপার্টি হচ্ছে এই যে ম্যাপিংটা যে দিবে, এটা অবশ্যই অর্ডার অফ 1 এ দিবে। আর আরেকটা প্রপার্টি সেটা হচ্ছে অলওয়েজ ফর সেম ইনপুট ইট উইল গিভ সেম ইন্টিজার, ওকে। মানে অলওয়েজ একটা ইনপুট একটা ইন্টিজারই, পার্টিকুলার ইন্টিজারই, ইউনিক একটা পার্টিকুলার ইন্টিজারই ম্যাপ হবে, ওকে। এটা তোমার এনশিওর করা লাগবে। তো এইটা জিনিসটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এই হচ্ছে হ্যাশিং। তো আমরা ধরো হ্যাশিং এর যে হচ্ছে বেসিক কনসেপ্ট, এখানে অনেক কিছু আসতে পারে। যেমন ধরো ওগুলো আমরা যাবো না, ওগুলো তোমার অ্যালগরিদম কোর্সে দেখছো বা দেখবা। যে ধরো তোমার হ্যাশ টেবিলে তো একটা লিমিটেশন আছে, ধরো আমার এখানে 7টা এলিমেন্টের বেশি রাখতে পারবো না, তখন যদি 8টা এলিমেন্ট আসে তাহলে কি করব? তারপর হচ্ছে মড করবো। না, মড করে তুমি 7টা ধরো 7টা তোমার জায়গা আছে অ্যারেতে, তুমি 8টা এলিমেন্ট কিভাবে রাখবা? তো এটা রাখার বিভিন্ন অ্যাপ্রোচ আছে, লিঙ্ক লিস্ট বা চেইনিং করে। তো ওগুলো আমরা ওদিকে যাবো না, জাস্ট আমরা ধরে নেব আমাদের কাছে এরকম চিন্তা করে নাও যে আমাদের এরকম হ্যাশ টেবিলটা এনাফ বড় আছে, তো আমাদের ওই রকম কনফ্লিক্ট রেজুলেশনের কোনো চিন্তা ভাবনা আমার করা লাগবে না। এই হচ্ছে হ্যাশিং। তো আমাদের ক্ষেত্রে জাভাতে এবার ফেরত আসি, যে আমাদের জন্য এই ধরনের ম্যাথমেটিক্যাল যে ফাংশন ডিজাইনিংটা, এটা জাভাতে অলরেডি করা আছে, এটা আমার নিচে থেকে করতে হবে না। ইভেন হ্যাশ টেবিলটাও জাভাই করে দেয়, আমি জাস্ট খালি এরকম একটা ইনপুট দিব, আমাকে ম্যাপ করে একটা ইন্ডেক্স বলে দিবে, বা ম্যাপ করে সরাসরি ভ্যালুটাই দিবে, আমার ইন্ডেক্সটাও আমার ডিরেক্ট অ্যাক্সেস করা লাগবে না। তো এবার আসি সেই জাভাতে আমরা এই হ্যাশ টেবিলটা কিভাবে ইউজ করতে পারি। তো আমাদের ইউজ করাটা খুবই ইজি, এখানে আসলে খুব একটা কনসেপ্ট লাগেও না। যে তো হ্যাশ টেবিল যদি খেয়াল করে থাকো, এখানে আসলে 2টা জিনিস ছিল, যে তুমি একটা হচ্ছে যেটা দিয়ে আমরা খুঁজতাম বা ইন্ডেক্সের পরিবর্তে জিনিসটা ইউজ করতাম, যেটা দিয়ে সার্চ করতাম, সেটাকে বলবো আমরা কি। আর আমরা যে জিনিসটা হ্যাশ টেবিলে রাখবো সেটাকে বলবো আমরা ভ্যালু, ওকে। তো এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার ম্যাপিং, মানে কি টু ভ্যালু ম্যাপিং করে হ্যাশ টেবিল কাজটা করে। তো ধরো আমরা ফার্স্ট হচ্ছে একটা
কারণ নেইমের এগেনস্টে তার করসপন্ডিং এজ গুলা রাখি। তো নেম হচ্ছে স্ট্রিং, ওকে, আর এজ হচ্ছে একটা ইন্টিজার ধরে নাও। তো জাভার কালেকশনসে একটা লিমিটেশন হচ্ছে এটা কি, তো ইন্টিজার আমরা এরকম প্রিমিটিভ টাইপ নিতে পারতাম, কিন্তু জাভার কালেকশনসের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এরকম প্রিমিটিভ টাইপ ইউজ করা যায় না, এটা অবশ্যই একটা ক্লাসের হতে হবে। তো ইন্টিজারের জন্য জাভা, এটা অলরেডি জানো সবাই, জাভা প্রত্যেকটা প্রিমিটিভ টাইপের জন্য একটা করসপন্ডিং একটা ক্লাস আছে, যেমন ইন্টিজারের জন্য ইন্টিজার, ডাবলের জন্য ডাবল। তো আমরা হচ্ছে এই স্ট্রিং টু ইন্টিজার একটা ম্যাপ বানাইলাম, ধরো এটার নাম দিলাম st নিউ হ্যাশ টেবিল, এই আমার হ্যাশ টেবিলটা বানানো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা ধরো হ্যাশ টেবিলের সাইজটা প্রিন্ট করি, তুমি হ্যাশ টেবিল কয়টা এলিমেন্ট আছে সেটা তোমাকে রিটার্ন করবে। তারপর হচ্ছে ধরো আমি হ্যাশ টেবিলে কিছু রাখতে চাই, ওকে, হ্যাশ টেবিল দিয়ে ডট দাও, এখানে দেখবা বেশ কয়েকটা মেথড আছে, একটা হচ্ছে পুট, একটা হচ্ছে গেট, ওকে। পুট হচ্ছে তুমি ইনিশিয়ালি কোনো কিছু যখন রাখতে যাবা, তো রাখার জন্য তোমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আমি কার এগেনস্টে রাখবো বা কার করসপন্ডিং এ রাখবো, আর হচ্ছে কি রাখবো, ওকে। কি হচ্ছে সেই যার এগেনস্টে রাখবো, আর ভ্যালু হচ্ছে সেই যার যেটা রাখবো, ওকে। তো আমাদের ভ্যালু হচ্ছে ইন্টিজার, স্ট্রিং হচ্ছে কি। তো আমি ধরো একটা জিনিস রাখি, আমি হচ্ছে ধরো a এর জন্য আমি এজ রাখি ধরো 24, b এর জন্য ধরো রাখি হচ্ছে 21, c এর জন্য ধরো 22, d এর জন্য ধরো 21 এ রাখি, okay। তো হ্যাশ টেবিলের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার কি গুলা মাস্ট ইউনিক হওয়া লাগবে, মানে একটা কি এর জন্য দুইটা ভ্যালু থাকাটা পসিবল না, কারণ তোমার হ্যাশিং ফাংশনটা তো দুইটা জিনিসকে একই জায়গায় ম্যাপ করবে, যে দুইটা কি সেম, ওকে। কিন্তু ভ্যালু চাইলে রিপিটেড হতে পারে, তো ভ্যালু রিপিটেড হওয়া মানে ভ্যালু দিকে আমি তাকাবোই না, আমি হচ্ছে জাস্ট কি এর দিকে তাকাবো, কিটা অবশ্যই ইউনিক হওয়া লাগবে হ্যাশ টেবিলে। তুমি চারটা জিনিস রাখলাম, রাখার পর জাস্ট আমি একটা সাইজ প্রিন্ট দিই, হ্যাশ টেবিলের সাইজ কত হলো আমরা আগে থেকে নাম দিই, তারপর আমরা সামনে আগে আগে জিরো ছিলাম, চারটা এলিমেন্ট হচ্ছে যেমন সাইজ। এবার হচ্ছে আমি তো এলিমেন্টগুলো রেখে গেছি, এবার এলিমেন্টগুলো অ্যাক্সেস করার জন্য আমি এর জন্য যদি চাই, যে কোনো একটা তুমি কি হিসেবে যেটা ইউজ করছিল সেটা ধরো আমি এর জন্য করসপন্ডিং এটা আছে এ দিলাম, তারপর ধরো আরেকটা হচ্ছে ধরো সি এর জন্য দিলাম, এ আর সি যে ভ্যালু রাখা ছিল সেটাও আমাকে রিটার্ন করবে। এর জন্য রাখছিলাম 24, এর জন্য 24 রিটার্ন করছে, সি এর জন্য রাখছিলাম 22, এর জন্য 22 আমাকে রিটার্ন করছে। এর পরে হচ্ছে ধরো আর কি কি মেথড এখানে আছে, তো এখানে ধরো বুলিয়ান মেথডও আছে, যে তোমার এই কিটা কন্টেইন করে কিনা বা এই ভ্যালুটা কন্টেইন করে কিনা এগুলা করার জন্য। তারপর আমি যদি কোনো কিছু রিমুভও করতে পারি, যে আমি কি র্যাপিংটা রিমুভ করে ফেলতে চাই সেটাও পসিবল। তো মানে ধরো ইসএমটি কিনা এটা চেক করতে পারো, তারপর রিমুভ দিয়ে আমি এরকম একটা পার্টিকুলার কি রিমুভ করতে পারি, রিপ্লেস করতে পারি। তারপর এইগুলো আর কি, তারপর লিস্ট অফ ভ্যালুস কি কি ভ্যালু আছে আমার টোটাল এটা একটা অ্যারে আকারে সাজেশন করবে আমাকে, অ্যারে বলতে কারেকশন আকারে। আর তারপর ইজ হচ্ছে একটা ইনিউমারেশন আকারে আমার রিটার্ন করবে। তো ফার্স্টে আমরা দেখি একটা রিমুভ কিভাবে করতে পারি। আগে তো আমরা বি এর জন্য এখন রিমুভ করতে চাই, বি দিলাম, কি হচ্ছে ধরো
আচ্ছা তুমি বুঝার মাঝখানে কতটুকু পর্যন্ত ফলো করতে পেরেছিলে? হ্যালো। স্যার আপনার কথা বুঝতে পারি নাই। আচ্ছা তোমরা কতটুকু পর্যন্ত ফলো করতে পেরেছিলে? এসি করে দেখেছিলে না গেট করা? জি স্যার। আচ্ছা তো হ্যাশট্যাগে আরো কিছু রকম মেথড আছে যেটা হচ্ছে তুমি দেখতে পারো। পোর্ট গেট তো দেখলাই, রিমুভ করা যায় আমি চাইলে কোনো প্রাইস তো দেখছোই। তারপর কতগুলা কি আমার এই হ্যাশট্যাগটা ইউজ করছি সেগুলো মানে এবিসিডি একটা লিস্ট রিটার্ন করবে একটা ইনুমিনেশন আকারে। তারপর হচ্ছে ক্লিয়ার করে ফেলা যায়। আর হচ্ছে কোনো একটা কি কন্টেন্ট করে কিনা বা কোনো একটা ভ্যালু কন্টেন্ট করে কিনা এগুলা বুলিয়ান রিটার্ন করবে। তো এটা খালি কিনা এটা একটা বুলিয়ান ফাংশন। তো এইগুলো আর ভেরিফাইলে আমি ভ্যালু রিপ্লেসও করতে পারি আর ভ্যালুসের অ্যারো পেতে পারি। তো আমরা হচ্ছে ধর কোনো রিমুভ করার আগে দেখি তারপর আমি দেখে আসি। ফার্স্টে ভি তো ইনসার্ট করছিলাম, তো ভি এখানে থাকার কথা। তারপর হচ্ছে আমার এই বি কে কন্টেস্ট কি এটা ট্রু রিটার্ন করবে। তারপর আমি বি কে রিমুভ করলাম, তো কন্টেস্ট এখানে ফলস রিটার্ন করা উচিত। আর এখানে আমি যদি গেট দিই তাহলে দেখা যায় আমি কি পাই এখান থেকে। এবার খেয়াল করো যে ইনিশিয়ালি বি ছিল, তো কন্টেস্ট কি ট্রু রিটার্ন করছে। যখন আমি বি রিমুভ করছি তারপর হচ্ছে আমার এই কন্টেন্টস কি এটা ফলস রিটার্ন করছে। আর এই যখন আমি গেট দিছি এটা হচ্ছে নাল রিটার্ন করছে, যেহেতু নেট ম্যাপিং নাই। ওকে। আর যেহেতু আমার একটা রিমুভ করে ফেলছি এজন্য সাইজ 4 থেকে 3 এ নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার হ্যাশ টেবিলের বেসিক অপারেশন গুলো। তো আমরা আর ধরো এটা তো ছিল আমাদের দুইটাই প্রোভাইডেড ইসের জন্য। তো আমরা চাইলে কোনো কাস্টম ক্লাস নিজের ইউজ করতে পারি, দুটো নিজের হাতে দেখি। ধরো ওটা তোমাদের এখান থেকে দেখাই দিই। ধরো আমার একটা নিজের একটা ক্লাস আছে, একটা ক্লায়েন্ট ক্লাস, এর তিনটে অ্যাট্রিবিউট নেম, এজ আর আইডি। তো একটা টু স্ট্রিং রেসিপি প্রিন্ট করার জন্য আরেকটা মেথড হচ্ছে ইকুয়ালস মেথড। এটা কেন লাগবে এটা পরে বুঝছি। তো আমি হচ্ছে ধরো ওই একটা হ্যাশ টেবিল নিলাম, আমি হচ্ছে একটা নাম দিয়ে তার এই প্রোফাইলটা বা ক্লায়েন্টের ডিটেলসটা বের করবো। ওকে, তো আমি তার নামের একটা তার ক্লায়েন্টের অবজেক্টগুলো রাখতেছি। একজন হচ্ছে এ H20 আইডি সামথিং, তারপর বি H21 আইডি সামথিং, দেন সি H20 তারপর আইডি আর সামথিং ডিফারেন্ট, তারপরে ডি H20 তারপর সামথিং এলস। তো তো হ্যাশ টেবিলে চারটা জিনিস আমি ইনসার্ট করছি, তো এর সাইজ হওয়া উচিত 4। তো আমি তারপরে সি কে দিয়ে গেট করছি, তো সি এর ইনফরমেশন গুলো পাওয়া উচিত। C22 236 এটা পাইছি। এ কে যখন করছি এটা পাইছি। তারপর যদি নন এক্সিস্টিং কি আমি গেট করতে চাই তাহলে নাল রিটার্ন করবে আমাকে, যেটা করছে। তারপর হচ্ছে আমি যদি কোনো কিছু রিমুভ করতে চাই তো আমি ডি গেট করছি, ডি অলরেডি আছে অলরেডি ম্যাপিং এ, সো ডি রিটার্ন করতে পারবে। তারপর কন্টেস্ট ট্রু রিটার্ন করবে। তারপর কন্টেস্ট ভ্যালু, এটা হচ্ছে এই ভ্যালুটা তোমার কোনো ম্যাপিং এর জন্য এক্সিস্ট করে কিনা, তাহলে ট্রু রিটার্ন করবে, আর এক্সিস্ট না করলে তখন ফলস রিটার্ন করবে। এইখানে হচ্ছে ইকুয়ালস মেথডের রোলটা, যেমন ধরো আমি সেট করছিলাম কি B21 10 235। তো ইন দ্যাট কেস প্রথমটা যখন দিছি যে কন্টেন্ট ভ্যালু এই ক্লায়েন্ট অবজেক্টের কোনো কন্টেন্ট কন্টেইন করে কিনা, যদি অর্ডার করে থাকে তাহলে ওই জন্য ট্রু রিটার্ন করছে। যখন আমি এইজটা চেঞ্জ করে দিছি সব কিছু কিছু সেম দেখে, তো এই ক্ষেত্রে নিচেরটা ফলস রিটার্ন করবে, কারণ কি আমার এইজ ডিফারেন্ট হচ্ছে। এই কখন দুইটা অবজেক্টকে আমি ইকুয়াল বলবো, কখন দুইটা অবজেক্টকে ইকুয়াল না বলবো, এটার রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এই অবজেক্টের ইকুয়ালস মেথডটা অবশ্যই ওভাররাইড করা লাগবে। এখানে আমি ইকুয়ালস মেথডে ওভাররাইড করে বলে দিচ্ছি যে আমার তিনটা জিনিস কম্পেয়ার করে দেখো যে নেম, আইডি আর এইজ তিনটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে একমাত্র আমি দুইটা অবজেক্ট ইকুয়াল বলবো, আদার ইকুয়াল বলবো না। তো যেহেতু এখানে এইজটা ভেরি করতেছে, আদার দুইটা যদি ইকুয়াল, এই জন্য আমি এটাকে ফলস বলতেছি, বা এই সেকেন্ড টেক্সটটা ফলস বলবে যে এই অবজেক্টটাও কন্টেইন করে না। এই দেখো এখানে যে এটা গেট ডি এর ইনফো নিয়ে আসছে, তারপরে কন্টেক্সট কি ডি রিটার্ন করছে, তারপর কন্টেক্সট ভ্যালু বি এরটা যখন H21 ছিল মানে অ্যাকচুয়াল অবজেক্ট ইনসাইডের অবজেক্টের সমান ছিল তখন ট্রু রিটার্ন করছে। যখন আমি এটা চেঞ্জ করে 23 করে দিছি তখন ফলস রিটার্ন করছে, কারণ আমার ইকুয়ালস মেথডে বলা ছিল তিনটাই ইকুয়াল হওয়া লাগবে। তারপরে আমি ডি কে রিমুভ করলাম, দেন ডি এর গেট করতে গেলে ডি কে নাল পেতেছি। ওকে, আর ফাইনাল হচ্ছে আমি যদি সবগুলা কি ভ্যালু পেয়ারের উপর ইটারেট করতে চাই তাহলে হচ্ছে আমি h.keys দিয়ে এই এর জন্য যতগুলা কি পসিবল বা কতগুলো কি আমি ইনসার্ট করছি আগে সবগুলা কি লিস্ট পেয়ে যাব, আর তারপরে তার গেট দিয়ে তার ভ্যালুগুলো ইনুমারেট করতেই পারবো একটা পর একটা। তো এখানে হচ্ছে এই জিনিসটা পার্টিকুলারলি এই জন্য আমার ইকুয়ালস মেথডটা এখানে ওভাররাইড করা, যে আমি যদি এখান থেকে ধরো এইচটা সরাই দিতাম তাহলে দুইটাতেই ট্রু বলতো। কারণ কি আমি বলছিলাম যে আইডিয়ার সমান হলে আমি বলতেছি যে দুইটা অবজেক্ট ইকুয়াল। ইন দ্যাট কেস সেকেন্ড কেসটাও ট্রু বলতো।
এই হচ্ছে আর কি হ্যাশ টেবিলের ইউজ কেস। তো এখানে মোটামুটি তোমার যা যা লাগবে তোমার প্রজেক্টে প্লাস অ্যাসাইনমেন্টে সেগুলো মোটামুটি কভার করা। তো এবার কারো কোনো কোশ্চেন থাকলে করো, তারপর আমরা নেটওয়ার্কিং দিকে চলে যাবো। স্যার আমাদের হচ্ছে হ্যাশ ম্যাপ তো হ্যাশ টেবিলের থেকে নতুন, সো আমাদেরকে হ্যাশ টেবিলটা কেন শেখানো হচ্ছে? ওদের ভিতরে তো লাইক কোনো ডিফারেন্স নাই ক্লাসের স্ট্রাকচারে। যতদূর জানি হচ্ছে হ্যাশ হ্যাশ টেবিল ম্যাপ, নাল অ্যাকসেপ্ট করে না, আর হচ্ছে এটা hash একটা map ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স আছে, ওটা একটু মেজর। থ্রেড সেফটি। হ্যাঁ, থ্রেড সেফের একটা ডিফারেন্স আছে। হ্যাশ টেবিল হচ্ছে তোমার সিনক্রোনাইজড, আর হ্যাশ ম্যাপ কোনো সিনক্রোনাইজড না আর কি। তো তোমার যেখানে মাল্টি থ্রেডিং এর ইস্যু আসবে ওখানে হ্যাশ টেবিল ইউজ করাটা বেটার, যেখানে মাল্টি থ্রেডিং এর ইস্যু আসবে না সেখানে হ্যাশ ম্যাপ ইউজ করাটা বেটার। তো হ্যাশ ম্যাপে যেহেতু কোনো সিনক্রোনাইজেশনের ব্যাপার নেই, ওই জন্য হ্যাশ ম্যাপটা একটু ফাস্টার, আর যেহেতু হ্যাশ টেবিলের সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে হ্যাশ টেবিল একটু স্লোয়ার। এই হচ্ছে জাস্ট ডিফারেন্স, এছাড়া আর সিনট্যাক্স গত বা ইগত আর কোনো ডিফারেন্স আসলে নাই। স্যার বুঝতে পেরেছি। তো তোমার যেটা ইউজ করতে পারো তোমার ইউজ কেসের উপর, যদি থ্রেড সেফের ব্যাপার থাকে তখন তুমি যদি হ্যাশ ম্যাপ তখন ইউজ করতে পারো, আবার তখন ইউজ করলে তোমার সিনক্রোনাইজেশন এগুলো একটু নিজে ডিল করা লাগবে। আর হ্যাশ টেবিল ইউজ করলে এটা অলরেডি কালেকশন করাই আছে। তো এই ছিল আর কি হ্যাশ টেবিল। তো হ্যাশ টেবিল পার্টিকুলারলি আমাদের লাগবে নেটওয়ার্কিং যখন দেখবো তখন আমাদের অ্যাসাইনমেন্টে ইশারা লাগবে। তো এবার আমরা হচ্ছে নেটওয়ার্কিং চলে যাই। তো সবার আগে হচ্ছে নেটওয়ার্কিং জিনিসটা বলতে আসলে কি বোঝো? স্যার এক নোডের থেকে যদি অন্য নোডে কমিউনিকেট করতে পারি বা সেটাকে নেটওয়ার্কিং বলতে পারি। হ্যাঁ, নেটওয়ার্ক বলতে গেলে ইন জেনারেল কানেক্টেড সেট অফ বলতে গেলে ডিভাইসেস হতে পারে, বা ইন জেনারেল নোড ইউজ করে না, নোড টেন ধরো কানেক্টেড সেট অফ ডিভাইসে বলে। ওকে, কানেক্টেড ডিভাইসেস এগুলোকে আমরা বলবো একটা নেটওয়ার্কিং এর তারা ধরতে আছে। তো এই যে কমিউনিকেশন কানেক্টেড ডিভাইস যদি থাকে এবং তারা নিজের মধ্যে কমিউনিকেশন করতে পারে ওটাকে আমরা বলবো নেটওয়ার্কিং। আর যে কানেকশনটা এটাকে বলবো আমরা নেটওয়ার্ক। তো নর্মালি চিন্তা করো তোমার যে কোনো আমাদের নর্মাল আসলে যেটা কি না আমরা হচ্ছে যেরকম কোনো অ্যানালজি ধরো চিঠি বিলি বা পোস্ট মেইল এগুলো দিয়ে কম্পেয়ার করে থাকি। তো ধরো তোমাকে যদি তোমার কোনো ফ্রেন্ড চিঠি পাঠাতে যায় তার কি জিনিস জানাই লাগবে মাস্ট? বাসার অ্যাড্রেস। তো তোমার অ্যাড্রেসটা। তো কমিউনিকেশনের ক্ষেত্রে এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট যে আমার অবশ্যই একটা পার্টিকুলার ইউনিক একটা অ্যাড্রেস থাকে যেখানে আমাকে পাওয়া সম্ভব। এটা কিন্তু তোমার জন্য ইউনিক, তোমার যে অ্যাড্রেসটা, তোমার অ্যাড্রেস আরেকজনের থাকলে পর এই চিঠি আসলে পাঠানো সম্ভব না, মানে কাকে পাঠাবে এটা পাঠানো সম্ভব না। তো সিমিলারলি নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও যতগুলো ডিভাইস তোমার এরকম ইন্টারনেটে বা নেটওয়ার্কে কানেক্টেড থাকবে তাদের অবশ্যই একটা তাদের একটা অবশ্যই ইউনিক অ্যাড্রেস থাকা লাগবে। তো আমরা যখন ধরো কোনো ওয়েবসাইটে কোনো কিছু হিট করি, ধরো google.com বা facebook.com, এগুলো সবারই অবশ্যই একটা অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে আমরা পার্টিকুলারলি হিট করি যখন facebook.com লিখি। তো ফার্স্টে ধরো যে আমরা নিজেদের কাছে আসি, তো আমার পিসি যেহেতু নেটওয়ার্কে কানেক্টেড তো আমারও একটা অবশ্যই লোকাল একটা অ্যাড্রেস আছে। ওকে, তো আমি ফার্স্টে আমার এটা রান দিই। তো এই জাভার ক্ষেত্রে বা নেটওয়ার্কিং ক্ষেত্রে এই আমাদের অ্যাড্রেসকে যেমন আমরা প্লেন অ্যাড্রেস বলি, আর এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের এই ডিভাইসের অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস বা আইনেট অ্যাড্রেস। ওকে, তো জাভাতে এই নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস রিলেটেড যত কিছু ডিল করা আছে সব কিছু এই ক্লাসের থ্রুতে বা আইনেট অ্যাড্রেস ক্লাসের থ্রুতে। তো এই আইনেট অ্যাড্রেস ক্লাসের একটা স্ট্যাটিক মেথড হচ্ছে গেট লোকাল হোস্ট। এটা কল দিলে পর তুমি তোমার লোকাল হোস্টের যে আইপি অ্যাড্রেস সেই রিলেটেড ইনফোগুলো পাবা। তো এটা আমরা হোস্টে প্রিন্ট করে দেখি জিনিসটা কি। তো দেখো এখানে আমার একটা নেম আর আমার এই নেটওয়ার্কিং আমার এই ইউনিক অ্যাড্রেসটা সেটাকে আমার শো করছে। ওকে, তো এই সেকেন্ডটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস এই 4 বাইটের, আর প্রথমটা হচ্ছে আমার হোস্টের নেম। তো হোস্টের নেমটা ম্যাটার না, হোস্টের নেম ডুপ্লিকেট হতে পারে। আমার হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা এটা অবশ্যই নেটওয়ার্কে আমার ইউনিক হওয়া লাগবে। তো সিমিলারলি গুগল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার্স যে কোনো কি বলো সেগুলো আসলে আলটিমেটলি তো একটা সার্ভার মানে একটা পিসি, তো সেগুলো যেহেতু নেটওয়ার্কে কানেক্টেড তার একটা অবশ্যই অ্যাড্রেস থাকবে। তো আমি ধরো হোস্টে আইনি অ্যাড্রেসের আরেকটা মেথড হচ্ছে গেট বাই নেম। এখানে হচ্ছে তুমি হোস্টের নেম দিলে পর তোমার তার আইপি অ্যাড্রেসটা শো করবে। তো আমি ধরো facebook.com এর আইপি অ্যাড্রেসটা দেখতে চাই, তো facebook.com থেকে গেট বাই নেম যদি দিই তাহলে এখান থেকে আমার facebook.com এর
আইপি অ্যাড্রেসটা শো করতেছে। Okay, এটা হচ্ছে তোমার সেই facebook.com এর আইপি অ্যাড্রেস। তুমি google.com দাও তাহলে google.com এর আইপি অ্যাড্রেসটা শো করবে। এই হচ্ছে google.com আইপি অ্যাড্রেস। এরকম যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকের আলাদা আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। তো এর থ্রুতে তারা নেটওয়ার্কে কানেক্টেড এবং ওই এই আইপি অ্যাড্রেসে হিট করা আর google.com হিট করা এটা আসলে একই কথা। তো এবার আসি যে এটা ছিল আমাদের আইপি অ্যাড্রেস গুলো পাওয়া। এবার হচ্ছে আমরা এই যে বললাম যে আইপি অ্যাড্রেস এখানে থাকছে 4টা ইন্টিজার। প্রত্যেক ইন্টিজার হচ্ছে এখানে 1 বাইট করে। এরকম 4 বাইটের একটা ইতে আমরা যেভাবে একটা আইপি আইনেট অ্যাড্রেসের অবজেক্ট ফর্ম করতে পারি সেটাই বলছি। তো আমি হচ্ছে একটা বাইটের যদি অ্যারে নিই, বাইটের প্রথমে একটা বাইট, সেকেন্ডে একটা বাইট, থার্ড একটা বাইট, ফোর্থ একটা বাইট, এটা হচ্ছে 4টা একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস হবে, সেটা দিয়ে আমরা আইনেট অ্যাড্রেসের একটা অবজেক্ট ফর্ম করতে পারি। যে অ্যাড্রেস যদি কোনো অ্যারে দাও তো হচ্ছে তোমার একটা আইনেট অ্যাড্রেসের অবজেক্ট ফর্ম করে দিবে। এই হচ্ছে আমার সেই আমি যাদের ইনপুট দিচ্ছি সেখানে আইপি অ্যাড্রেস ফর্ম করে দিচ্ছি। তো এই ছিল নেটওয়ার্কিং এর বেসিক আর কি এগুলা। তো এবার আরেকটা জিনিস আমরা এখন বলিনি, সেটা একটু পরে আসবো। তো এবার আসি যে নেটওয়ার্কিং এ এই যে কমিউনিকেশন বা এটা আসলে দুইটা বেসিক প্রোটোকল চিন্তা করতে পারো, দুইটা মেইন প্রোটোকল আর কি। একটা হচ্ছে বলা হয় টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে ইউডিপি। তো টিসিপি আর ইউডিপি হচ্ছে দুইটাই তোমার কমিউনিকেশন করার জন্য, বা দুইটার একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ধরো তোমার ফ্রেন্ড তোমাকে চিঠি পাঠাইছে, ওকে, বা অনেকগুলো চিঠি পাঠাবে আর কি, বা তোমার কোনো ইনফরমেশন তোমার কাছে কিছু পাঠাবে। তো ও হচ্ছে তোমার অ্যাড্রেসে কিছু একটা পাঠাইলো। তারপর তুমি যদি টিসিপি প্রোটোকল ফলো করে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তুমি যে চিঠিটা পেয়েছো এটা তোমার ইকে জানানো, okay? যে হ্যাঁ আমি তোমার থেকে এই চিঠিটা পাইছি, এটা তুমি যদি জানাও তাহলে তোমার ফ্রেন্ডটা বুঝতে পারবে হ্যাঁ আমার চিঠিটা ওখানে গেছে। এই যে অ্যাকনোলেজমেন্টের যে ব্যাপারটা, এইটা যখনই থাকবে তখনই আমরা বলবো এটাকে টিসিপি, আর যখন অ্যাকনোলেজমেন্টের ইস্যু কোনো না থাকবে তখন এটাকে বলবো আমরা ইউডিপি। যদি তুমি ইউডিপি ফলো করতা তাহলে তুমি একবার চিঠি পেয়ে গেলে তুমি শেষ, আর কোনো ফ্রেন্ডকে জানানোর কোনো দরকার নেই যে তুমি চিঠি পাইছো, ফ্রেন্ডে ধরে নেবে পাঠিয়েছে পাঠিয়েছে, আর আমার অ্যাকনোলেজ জানানোর দরকার নেই। Okay? তো এই অ্যাকনোলেজমেন্টের ইস্যুতে এসেই তোমার টিসিপি আর ইউডিপি দুইটা প্রোটোকল আলাদা হয়েছে। টিসিপিতে অ্যাকনোলেজ করতে হয় মাস্ট, মানে একটা ফিডব্যাক দিয়ে আমি অ্যাকনোলেজ করি, আর ইউডিপিতে কোনো অ্যাকনোলেজমেন্টের ব্যাপার নেই। ইউডিপিতে একটা পাঠাই যাবো, তুমি অ্যাকনোলেজমেন্ট চিন্তা করবো না। সেটা যদি হারায় যায় চিঠি হারায় যেতে পারে, টিসিপি যদি একটা হারায় যায় আমি কিন্তু সাথে সাথে বুঝতে পারবো, কারণ কি আমি কোনো অ্যাকনোলেজমেন্ট ওইটার এগেনস্টে পাবো না। তো যতক্ষণ পর্যন্ত আমি অ্যাকনোলেজমেন্ট না পাবো ততক্ষণ আমি বুঝতে পারতেছি যে এটা এই চিঠিটা হারায় গেছে বা আমার ডেস্টিনেশনে পৌঁছায় না। তো এখানেই হচ্ছে টিসিপি আর ইউডিপির ডিফারেন্স। তো এবার আসি যে আমরা প্রথমে টিসিপি নিয়ে শুরু করি। তো টিসিপি ইউডিপি আসলে আমরা জাভা থেকে করতে গিয়ে খুব একটা টেরও পাবো না, কারণ এটা সব আসলে আমরা ক্লাসের ইউজ করবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ক্লায়েন্ট আর সার্ভার এই দুটো জিনিস একটু পরিচিত হই। আচ্ছা, ক্লায়েন্ট আর সার্ভার তোমরা মোটামুটি টার্মটার সাথে পরিচিত। ক্লায়েন্ট কাকে বলবো আর সার্ভার কাকে বলবো? সার্ভার হচ্ছে হলো সেন্ট্রাল যে এটা থাকে ওটা, আর ক্লায়েন্ট থেকে মূলত আর কি সার্ভার রিকোয়েস্ট। হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে ওয়ার্কফ্লো যদি চিন্তা করি, ক্লায়েন্ট হচ্ছে ধরো রিকোয়েস্ট ইনিশিয়েটর, আর সার্ভার হচ্ছে ধরো রিকোয়েস্টের রেসপন্ড করে। তো তুমি যখন ওয়েব ব্রাউজারে গিয়ে facebook.com হিট করো, তুমি রিকোয়েস্টটা ইনিশিয়েট করতেছো, তোমার এই রিকোয়েস্টটা তুমি facebook.com এর কাছে পাঠাও, facebook.com তো রিকোয়েস্টটা পড়ে দেখে তুমি কি চাচ্ছ, দিয়ে তুমি যা চাচ্ছ facebook.com সেটা প্রসেস করে তোমাকে পাঠায় দেয়। তো তুমি হচ্ছে এখানে ক্লায়েন্ট, তুমি ইনিশিয়াল রিকোয়েস্টটা করতেছো, facebook.com হচ্ছে তোমার রিকোয়েস্টটা অ্যাকনোলেজ করে, অ্যাকসেপ্ট করে, দেন অ্যাকনোলেজ করে, দেন একটা রেসপন্ডে পাঠায়, আর দেন তুমি এই রেসপন্ডটা পরে আবার দিতেছো। তো চিন্তা করো এরকম অনেকেই facebook.com এ হিট করতেছে, এবং facebook.com কিন্তু একটাই, ক্লায়েন্ট হচ্ছে অনেকগুলা। তো সার্ভার হচ্ছে কাইন্ড অফ সেন্ট্রালি থাকে ডিজাইনে, যে হচ্ছে একটা একটা এন্টিটি, আর ক্লায়েন্ট হচ্ছে মাল্টিপল এন্টিটি যা হচ্ছে সার্ভার থেকে কোনো রিকোয়েস্ট করে কিছু সার্ভিস নেয়। ওকে, তো এখানে হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের এটা। তো এবার হচ্ছে আমরা এই জাভার নেটওয়ার্কিং থ্রুতে একটা ক্লায়েন্ট একটা সার্ভার করে দেখি যে কিভাবে হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে চিন্তা করো ধরো তুমি কোনো অফিসে মেইল করতেছো, এই মেইলটা কিন্তু অফিসের
হ্যালো, জি স্যার। আচ্ছা ধরো তোমার বিল্ডিং এ একটা মেইল বক্স থাকে না যেখানে সব চিঠিগুলো রাখে, জি স্যার। আবার তুমি পোস্ট অফিসে গিয়ে ধরো একটা কোনো একটা মেইল বক্স চিঠিটা ফেলে আসো যেখান থেকে তার চিঠি কালেক্ট করে পরে ট্রান্সফার করে এগুলোকে। তো আলটিমেটলি এটা এই কথাটা বলা যায় না যে এই মেইল বক্সটা হচ্ছে আমার এই কমিউনিকেশনের গেটওয়ে তোমার বিল্ডিং এর জন্য বা কোনো একটা অ্যাড্রেসের জন্য। তোমার অ্যাড্রেস ইউনিক বাট তোমার মেইল বক্সটা আলটিমেটলি তোমার কমিউনিকেশনটা গেটওয়ে। তো সিমিলারলি নেটওয়ার্কিং ক্ষেত্রেও এই কমিউনিকেশনের বা কোনো কিছু ট্রান্সমিট করার গেটওয়ে হচ্ছে সকেট। তো সকেটের থ্রুতে আমরা বাইরের কোনো ডিভাইসের সাথে কমিউনিকেট করি। যে মিডিয়ামটা এটাকে বলা হয় সকেট। আর আরেকটা চিন্তা করো, তোমার একটা অ্যাড্রেসে মাল্টিপল পারসন কিন্তু থাকতে পারে, মানে হচ্ছে তোমার একটা বিল্ডিং এ মাল্টিপল ফ্ল্যাট থাকা পসিবল না। তো এই ক্ষেত্রে আমি যদি পার্টিকুলারলি তোমার কাছে চিঠিটা পাঠাতে চাই, আমার কি জাস্ট অ্যাড্রেস জানলে কি এই জিনিসটা এনাফ? না স্যার। আরেকটা জিনিস জানা দরকার না, সেটা হচ্ছে আমার ফ্ল্যাট নাম্বার। স্যার এই দুটো জিনিস যদি জানি তাহলে আমি পার্টিকুলারলি তোমার কাছে রিচ করতে পারবো। সিমিলারলি নেটওয়ার্কিং ক্ষেত্রেও জাস্ট আইপি অ্যাড্রেস জানাটাই আমার জন্য এনাফ না, এর সাথে আমার আরো একটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে একটা ইন্টিজার যেটাকে বলা হয় আমরা পোর্ট নাম্বার। এখন ধরো পোর্ট নাম্বারের রোলটা কি এটা বলি। ধরো কখনো কি এমন হয়েছে যে তুমি google.com-এ গিয়ে facebook.com হিট করছো আর ওয়েবসাইটটা মাইক্রোসফট এজে লোড হয়েছে? মানে এটা কি সম্ভব? না স্যার। কিন্তু খেয়াল করে দেখো তো, মাইক্রোসফট এজও তোমার পিসিতে, গুগল ক্রোমও তোমার পিসিতে, কিন্তু তার মানে দুইটারই আইপি অ্যাড্রেস অবশ্যই সেম, মানে দুইটারই সেন্টার আইপি অ্যাড্রেস। তো ফেসবুকের কাছে তো আসলে দুইটার আইপি অ্যাড্রেস আসবে, ও তো দেখবে যে দুইটা আইপি দুইটা আসলে একই জায়গা থেকে আসছে। ধরো তোমার 192.168.0.1 থেকে। তো ফেসবুক কি করে বুঝবে যে এটা আমি গুগল ক্রোমের কাছে পাঠাবো নাকি এজের কাছে পাঠাবো? জি স্যার। আসলে ফেসবুক কিভাবে বুঝবে? স্যার আরেকবার একটা কোশ্চেনটা বলবেন। ধরো তুমি গুগল ক্রোম থেকে কিছু একটা হিট করছো আর মাইক্রোসফট এজ থেকে তুমি ফেসবুক আরেকটা পেজ লোড করছো দুইটা অ্যাকাউন্ট থেকে, ওকে। এখন facebook.com এর কাছে তোমার তো দুইটার আইপি অ্যাড্রেস সেম, কারণ দুইটা তো তোমার সেম পিসিতে চলতেছে, গুগল ক্রোম তোমার পিসিতে, মাইক্রোসফট এজও তোমার পিসিতে। তো facebook.com এর কাছে তো দুইটা রিকোয়েস্ট যে আসবে, দুইটা রিকোয়েস্টেরই দেখবে সেন্ডার অ্যাড্রেস হচ্ছে তোমার আইপি। তো এই ক্ষেত্রে facebook.com কিভাবে বুঝবে যে আমার মাইক্রোসফট এজ থেকে যে রিকোয়েস্টটা করছে এটা এজের কাছে পাঠানো লাগবে বা গুগল ক্রোমের কাছে এটা পাঠানো লাগবে? ফেসবুক এটা কিভাবে বুঝবে? স্যার এটা হচ্ছে স্যার Port মানে number- ব্রাউজারের একটা সেশন থাকে, ওটা দিয়ে বুঝবে। না, সেশন দিয়ে আসলে না, সেশনের কাজ আসলে এটা না, সেশন হচ্ছে তোমার অ্যাকাউন্ট লগ ইনের কাজটা করে, মানে এই নেটওয়ার্কিং ক্ষেত্রে তুমি ডাটা কি ট্রান্সফার স্যার? সেশনের কোনো রোল নাই। তো তার মানে জাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে আমি এই ক্ষেত্রে আসলে দুইটার প্রসেসকে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজকে কোনোভাবে আলাদা করতে পারতেছি না, তাই না? জি স্যার। এইখানে হচ্ছে তোমার পোর্ট নাম্বারের রোলটা, ওকে। তোমার গুগল ক্রোম যে ফেসবুকের কাছে পাঠাবে তার পোর্ট নাম্বার একটা থাকবে, আর মাইক্রোসফট এজে তোমার ফেসবুকের কাছে পাঠাবে এর পোর্ট নাম্বার একটা ডিফারেন্ট থাকবে, ওকে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার পিসিকে আইডেন্টিফাই করার জন্য, আর এই পোর্ট নাম্বারটা হচ্ছে তোমার কোন প্রসেস থেকে তোমার রিকোয়েস্ট আসতেছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তো ঠিক প্রসেসও না, পোর্ট হচ্ছে আরো একটু স্পেসিফিক। কোনো নতুন কোনো যখন তুমি কানেকশন খুলবা, প্রত্যেকটা কানেকশনে একটা ডিফারেন্ট একটা পোর্ট নাম্বার থাকে, ওকে, মানে যেটা ইউনিক হবে এক্সিস্টিং কানেকশনের মধ্যে। মানে তুমি যদি কারেন্টলি 10টা কানেকশন খোলো, 10টা কানেকশন 10টা ডিফারেন্ট পোর্ট নাম্বার থাকবে। এই পোর্ট নাম্বার সাধারণত আমরা ইন্টিজার দিয়েছি, ওকে। এই ইন্টিজার হচ্ছে 16 বিট সম্ভবত, 0 থেকে দাঁড়াও 2 to the power 16 কত, হ্যাঁ 16 বিটের একটা নাম্বার, ওকে। এটা হচ্ছে 0 থেকে 65566 পর্যন্ত যেতে পারে। এই ইউনিক ইন্টিজারটা দিয়ে আমার রিকোয়েস্টটা কার থেকে এসেছে পার্টিকুলারলি আমি আইডেন্টিফাই করতে পারবো কোন একটা ডিভাইসের মধ্যে। তো তার মানে আমার একটা কানেকশন খুলতে হলে আমার হচ্ছে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পোর্ট নাম্বার, ওকে। তো ফার্স্টে ধরো আমরা একটা সার্ভার খুলি, ওকে, কারণ সার্ভারে কানেকশন করি facebook.com এর মতো আমরা লোকাল হোস্টে একটা সার্ভার খুলি। তো আমার কোনো কানেকশন খোলার জন্য আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আমার পোর্ট নাম্বার আর একটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো সবার ফার্স্ট হচ্ছে আইপি অ্যাড্রেস দরকার। তো কোনো সার্ভার কানেকশন খোলার জন্য আমরা যত কানেকশন খুলি সব হচ্ছে সকেটের থ্রুতেই হবে। তো আমরা যেহেতু সার্ভার কানেকশন খোলার জন্য আমার একটা ক্লাস আছে জাভাতে, হচ্ছে সার্ভার সকেট ক্লাস। তো
তো আমি এই সার্ভার সকেট ক্লাসে একটা অবজেক্ট নিই, অবজেক্ট হচ্ছে একটা প্যারামিটার নেয়, দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পোর্ট নাম্বার। আইপি যদি আইপি অ্যাড্রেস কিছু না বলে দিই তাহলে ও বাইরে ধরে নেয় আমার এই পিসের যে আইপি অ্যাড্রেস সেখানে আমি সার্ভারটা খুলতেছি। আইপি অ্যাড্রেস দেওয়াটা ম্যান্ডেটরি না, জাস্ট আমার একটা পোর্ট নাম্বার অবশ্যই বলতে হয় যে আমি এই পোর্টে এই সার্ভারটা চালাবো। তো আমি এরকম সার্ভার সকেটের একটা অবজেক্ট নিলাম, দেন হচ্ছে আমি এই অবজেক্ট নিয়ে এর একটা মেথড আছে অ্যাকসেপ্ট মেথড। এই সার্ভার সকেটের অ্যাকসেপ্ট মেথড যেটা করে ও হচ্ছে ওর কাছে যতক্ষণ পর্যন্ত কোনো কানেকশন রিকোয়েস্ট না আসে ও হচ্ছে ওয়েট করতে থাকে। ওকে, মানে এই সার্ভার সকেটের সার্ভারের কাজই তো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টের জন্য ওয়েট করা, রিকোয়েস্ট আসলে পর দেন সেটাকে সার্ভিস দেবে কিছু। তো এই অ্যাকসেপ্ট মেথড হচ্ছে সেই মেথডটা যে হচ্ছে ক্লায়েন্টের কোনো রিকোয়েস্টের জন্য ওয়েট করতে থাকে, যখন কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট আসে তারপরে অফিসে প্রসিড করবে। ওকে, তো এটা হচ্ছে তোমরা থ্রেডিং করেছো একটা ব্লকিং কল বলা হয় এগুলাকে, যে তোমার এই লাইনটা এসে তোমার এই কোডটা আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার রিকোয়েস্ট না আসে বা এই মেথডটা এক্সিট না করে ততক্ষণ পর্যন্ত তোমার প্রসেসর সামনে আগাবে না। তো এরকম ব্লকিং কল আসলে তোমরা আরো করছো, তোমরা যখন স্ক্যানার ইউজ করছো দেখো ডট নেক্সট ইন দিলে তুমি যখন পর্যন্ত ইনপুট না দিতেছো তখন কোড সামনে আগাইতো না, এগুলোকে বলা হয় ব্লকিং কল। তো আইও কল হচ্ছে সব ব্লকিং কল, প্লাস এই নেটওয়ার্কিং এই যে কলগুলো এগুলো হচ্ছে সব ব্লকিং কল। তো এবার আমরা আসি এতটুকু পর্যন্ত দেখি, এবার আমরা আসি একটা ক্লায়েন্টের পার্টে যাই। ওকে, খেলা করো। এবার হচ্ছে ক্লায়েন্টের থ্রুতে, ক্লায়েন্ট তো হচ্ছে আমার এই সার্ভারের সাথে কানেক্ট করবে, ঠিক আছে? তো ক্লায়েন্টের জন্য আসলে দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে সার্ভারের আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে সার্ভারের পোর্ট নাম্বার। এই দুটো জিনিস জানলে আমি সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। তো সার্ভার যেটা লোকাল হোস্টে খুলছি এই জন্য আইপি অ্যাড্রেস, লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস 127.0.0.1, এটা ইউনিভার্সাল আর কি। তোমার এই আইপি অ্যাড্রেসটা মানে ইন্টারনেটে থাকা পসিবল না, এটা এই অ্যাড্রেস দেওয়ার মানে হচ্ছে তোমার নিজের পিসিতেই তুমি রেফার করতেছো। ওকে, তো আমি যদি এই অ্যাড্রেস দিয়ে দিই তার মানে আমার সার্ভারটা নিজের পিসিতে আছে এবং তার পোর্ট নাম্বার হচ্ছে এই 5টা 4। ওকে, তো এটা দিয়ে আমি ধরো সার্ভারের সাথে কমিউনিকেট করবো। ওকে, তো এবার হচ্ছে এই লাইনটা একটু অপটিমাইজ করে করা, আমরা একটু আনঅপটিমাইজড আগে যাচ্ছি। ওকে, ক্লায়েন্টেও হচ্ছে আমি একটা সকেটের অবজেক্ট নিব, সার্ভারের জন্য যখন এই ক্লাসের নাম ছিল সার্ভার সকেট, ক্লায়েন্টের জন্য জাস্ট হচ্ছে শুধু সকেট। ওকে, সকেট দিয়ে দুইটা প্যারামিটার না, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সার্ভার পোর্ট। এই ভিডিও যদি দিয়ে দাও তাহলে ও হচ্ছে একটা তোমাকে সকেট খুলে দিয়ে ইসের সাথে একটা কমিউনিকেট করবে। তো আমরা হচ্ছে এই সকেট খোলার কাজটা আমরা এখানে না করে আমরা ধর একটা ইউটিউব ক্লাস ইউজ করতে হবে, ক্লাসটার ভিতরে কি এটা আমরা তো গেলাম না, জাস্ট ছেড়ে রাখো। এই ক্লাসের মধ্যে হচ্ছে নেটওয়ার্ক নামে নিজের লেখা একটা ক্লাস, এই ক্লাস যে কাজটা করে তোমার এই একটা এর ভিতরে যে অ্যাড্রেস আর পোর্ট দিতেছো সেই অ্যাড্রেস আর পোর্টে একটা সকেট খুলে তার সেটা তোমাকে রিটার্ন করে। ওকে, আমরা এই ক্লাসটা ইউজ করতেছি। তো এই ক্লাসটার এই সকেট খোলা কাজটা এর ভিতরে করে দিছে। তো এরপরে হচ্ছে আমি এই সকেট যেহেতু যখন খুলছি সাথে সাথে আমি ধরে নেবো সকেট খোলার সাথে সাথে আমার এই সার্ভার কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে, রিকোয়েস্ট চলে আসার পরই আমার এই সার্ভার এটা এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে আমার এই একটা সকেট রিটার্ন করবে। ওকে, এই সকেট হচ্ছে ক্লায়েন্টের ব্যাপারে যত ইনফরমেশন সেগুলো কন্টেন্ট করে, মানে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস কত আর ক্লায়েন্টের পোর্ট নাম্বার কত ছিল। আর দুইটা টার্ম এখানে জেনে রাখো, ধরো আমি সার্ভার যখন, মানে দুইটা টার্ম এটা অল্টারনেট ইউজ করা হয়, আমি যখন সার্ভার এটাকে আমি আমার কাছে হচ্ছে লোকাল আর ক্লায়েন্ট হচ্ছে আমার কাছে রিমোট। ওকে, আর আমি যখন নিজে ক্লায়েন্ট তখন এমি হচ্ছে আমার কাছে লোকাল আর সার্ভার হচ্ছে আমার কাছে রিমোট। তো এই সকেট হচ্ছে রিমোট ইনফরমেশন কন্টেইন করে, মানে যখন সার্ভার হবে তখন সার্ভারের কাছে এই ক্লায়েন্ট ইনফরমেশন কন্ট্রোল করবে, আর যখন ক্লায়েন্টের কাছে হবে তখন এই সার্ভার ইনফরমেশন কন্টেইন করবে। তো এই ক্লাসটা হচ্ছে সেই সকেটটা ওপেন করে নেয়। তো আর এই সকেট ওপেন করার সাথে সাথে আমি সার্ভারের সাথে কমিউনিকেশন টানেলটা ওপেন করি, এরপরে আমি কিছু চাইলে ডাটা পাঠাতে পারি বা ডাটা রিসিভ করতে পারি। তো আমরা হচ্ছে ফার্স্টে স্টেপ বাই স্টেপ আগে। তো ফার্স্টে ধরো খেয়াল করে দেখো, তুমি যখন facebook.com যে হিট করো তো সবার আগে কিন্তু facebook.com এর অ্যাপ থাকা লাগবে, নাহলে কিন্তু রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না, তো কমিউনিকেশনের ক্ষেত্রে বা সার্ভার ক্লায়েন্ট কমিউনিকেশন ক্ষেত্রে অলওয়েজ সার্ভারকে ফার্স্ট রান করতে হবে। সার্ভারটা ফার্স্ট রান দিলাম। ওকে, সার্ভার রান দেওয়ার পর এখন হচ্ছে সার্ভার আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে। এবার আমি ক্লায়েন্টকে রান দিলাম। দেখো যেই মুহূর্তে কানেকশন হয়েছে আমার এই পরের কোডটুকু এক্সিকিউট করছে। ওকে, আমি এখানে কি করছিলাম, যখন একটা ক্লায়েন্ট থেকে একটা সকেট পাইছি সেই সকেট দিয়ে আমি এরকম নেটওয়ার্ক একটা অবজেক্ট খুঁজছি, ও হচ্ছে এই সকেটটার ভিতরে হ্যান্ডেল করে। আর ও হচ্ছে আমাকে আরো দুইটা মেথড প্রোভাইড করে, একটা রিড মেথড একটা রাইট মেথড। রিড মেথড হচ্ছে
ক্লায়েন্ট যদি কোনো কিছু লেখে বা রিমোট যদি কোনো কিছু লেখে আমি লোকালে বসে এটা পড়তে পারবো। ওকে, তো রিমোট থেকে আমি এখানে দেখো ক্লায়েন্টে বসে সি লিখছিলাম এক্সিডেড রাইট দিয়ে, আর রাইট মেথড হচ্ছে লেখার জন্য বা রিমোটে কোনো কিছু লিখে পাঠানোর জন্য। আমি এখান থেকে রাইট লিখছিলাম, তো সার্ভার এখান থেকে রিড করে সেই জিনিসটা পড়ছে, পরে তারপর কমা দিয়ে এটা কত নাম্বার ক্লায়েন্টের জন্য সেটা লিখছে। আর তারপরে সার্ভার কিছু লিখছে যে হ্যালো ক্লায়েন্ট, তারপরে তুমি কত নাম্বার ক্লায়েন্ট সেটা লিখে পাঠিয়েছে। দেন সেই জিনিসটা আমি ক্লায়েন্ট থেকে রিড করে এখানে প্রিন্ট করছি। তো এই হচ্ছে আমার সার্ভারের এই যে রিড করে লেখাটা, আর এই হচ্ছে আমার ক্লায়েন্টের সার্ভার থেকে রিড করে আনা লেখাটা। এটা সবাই ফলো করতে পারছো? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আর কি একটা বেসিক সার্ভার আর ক্লায়েন্ট কমিউনিকেশন। আর এটা হচ্ছে তোমার যদি কাজটা এখানে করা হয় না, এটা ফাইলের মতো আর কি কথাটা। যখনই তুমি কোনো ফাইল ওপেন করবা তোমার দায়িত্ব হচ্ছে ফাইলটাকে অবশ্যই ক্লোজ করা। তো সিমিলারলি যখন তুমি কোনো সকেট ওপেন করবা তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে সকেটটাকে অবশ্যই ক্লোজ করা। এই গেল আর কি আমার বেসিক সার্ভার ক্লায়েন্ট কমিউনিকেশন। তো আমি চাইলে ক্লায়েন্ট মাল্টিপলও রান করতে পারি। তো সবাই যেহেতু সার্ভারটা হোয়াইল লুপ দিয়ে রাখছি, হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ শেষ করার পর আবার এখানে এক্সেপ্ট এসে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রিকোয়েস্ট না আসে। তারপর যখন আরেকটা ক্লায়েন্ট রান করবে তখন আবার এই জিনিসটা সামনে প্রসিড করবে। দেখো সার্ভার কিন্তু এখন রানিং, যদি আরেকবার রান দেয় তখন দেখবে সি টু প্রিন্ট হচ্ছে। তো এখানে দেখো সি টু প্রিন্ট হচ্ছে। আমি যদি আরো একটা ক্লায়েন্ট রান দিই তাহলে সি থ্রি প্রিন্ট হবে, মানে নতুন একটা বারবারই অ্যাকসেপ্ট মেথডে আসবে। ওকে, এই হচ্ছে আর কি ক্লায়েন্ট আর সার্ভারের কমিউনিকেশন। এবার হচ্ছে আমরা দেখি যে এই ক্লায়েন্টের সার্ভারের মধ্যে কিভাবে ধরো একটা সার্ভার রেখে কিভাবে মাল্টিপল ক্লায়েন্টের মধ্যে মেসেজিং করা যায়। ওকে, আগের কোডটা যদি একটু খেয়াল করো, এই কোডটাতে মাল্টিপল ক্লায়েন্ট ডিল করা পসিবল না, কারণ আমি এটা হোয়াইল লুপে লিখছি। মানে যে সার্ভার এটাকে অ্যাক্সেস করছে ওই এই কোডটাকে পুরোটা এক্সিকিউট করতেছে। তো আমার যদি মাল্টিপল ক্লায়েন্ট কনকারেন্টলি ডিল করতে হয় তাহলে আমার একটা কনকারেন্সি ইস্যু চলে আসে, এবং সেখানে তাহলে আমার ওই থ্রেডিং এর যে কনসেপ্ট সেটা কাজে লাগবে। তো আমি থ্রেড ছাড়া আসলে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদাভাবে কনকারেন্টলি ডিল করতে পারবো না। তো আমার যদি মাল্টিপল ক্লায়েন্টকে কনকারেন্ট ডিল করতে হয় অবশ্যই আমার একটা থ্রেড লাগবে। তো এই জন্য আমি ধরো দুইটা থ্রেড ক্লাস ডিফাইন করে নিলাম, একটা হচ্ছে রিড থ্রেড, হচ্ছে রাইট থ্রেড। ওকে, রিড থ্রেড হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো কিছু লেখে, ও আসলে এই যে ক্লায়েন্টের যে সকেটটা ওর কাছে আমি দিলাম, যে সকেটটা ওর কাছে আমি দিব, ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত রিড থ্রেড হচ্ছে ক্লায়েন্টের যখন কিছু লিখবে ও হচ্ছে ওই ক্লায়েন্ট থেকে পড়ে নিয়ে এসে আমাকে শো করবে। ক্লায়েন্ট না, ঠিক ক্লায়েন্ট ডিসকর্ডে ভুল হচ্ছে, রিমোট থেকে পড়ে নিয়ে এসে আমাকে শো করবে। আর রাইট থ্রেডের কাছে যখন আমি রিমোট সকেটে দেবো, এর অর্থ হচ্ছে আমি যখন কোনো কিছু লিখবো ওটা অ্যাসিনক্রোনাসলি আমার এই রিমোটের কাছে পাঠিয়ে দিব। তো এই দুইটার আগে আমরা ধরি নেটওয়ার্ক ইউটিল কাজটা একটু দেখে আসি, একটা সকেটের মধ্যে আসলে কি থাকে এটা জানা দরকার। তো এই নেটওয়ার্ক ইউটিল ক্লাসে আমরা হচ্ছে দুইটা কনস্ট্রাক্ট নিয়েছিলাম। একটা কনস্ট্রাক্ট হচ্ছে আমরা সার্ভার অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা পাস করছিলাম, সেটা দিয়ে একটা সকেট ওপেন করছি। এর মধ্যে সকেট ওপেন করার পর একটা সকেটের দুইটা ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিম দুইটা থাকে। একটা হচ্ছে গেট ইনপুট স্ট্রিম দিয়ে পাই, একটা গেট ইনপুট স্ট্রিম দিয়ে পাই। তো সাফিক্স হিসাবে স্ট্রিম দেখে বুঝতেছো এগুলো হচ্ছে বাইনারি স্ট্রিম হিসাবে কাজ করে, মানে এখানে হচ্ছে বাইনারি রিড বা বাইনারি রাইট করে। আর আমি যে কাজটা করে নিলাম, যেটা যেহেতু বাইনারি বা বাইট স্ট্রিম, তো বাইট স্ট্রিমটাকে আমি একটা অবজেক্ট স্ট্রিম হিসেবে কনভার্ট করে দিচ্ছি অবজেক্ট স্ট্রিম ক্লাস দিয়ে। এর থ্রুতে আমি হচ্ছে যে কোনো অবজেক্ট ডিরেক্টলি এখান থেকে পাস করতে পারবো, লিখতে পারবো। এর উপর বেস করে আমি রিড মেথড আর মেথড লিখছি, এগুলো একটা অবজেক্ট নিয়ে সরাসরি অবজেক্টকে রাইট করে রিমোটে পাঠায়, আর সরি রিমোট থেকে পড়ে নিয়ে এসে, আর রাইট হচ্ছে কোনো একটা অবজেক্ট দিলে সেই অবজেক্টটা রিমোট থেকে পড়ে নিয়ে অবজেক্ট সরাসরি রিমোটে পাঠায়। আর ক্লোজ কানেকশনে হচ্ছে আমার সকেট দুটো এই ইনপুট স্ট্রিম দুটো ক্লোজ করে দেন ইনপুট স্ট্রিম ক্লোজ করে দেন আমি হচ্ছে সকেটটা ক্লোজ করছি। আর আরেকটা কনস্ট্রাক্টর ওভারলোড করে রাখছি, সেটা হচ্ছে একটা সকেটের ইনস্ট্যান্স নেয়, ইনস্ট্যান্স নিয়ে হচ্ছে এই তার স্ট্রিম দুইটাকে আলাদাভাবে আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম বা অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে র্যাপ করে নিই। এই ছিল আমার নেটওয়ার্ক ইউটিল ক্লাসটা। এবার আমরা আবার আগে হিসেবে ফেরত যাই, এই আমার ক্লায়েন্ট আর সার্ভারের যে কাজটা ছিল সেখানে ফেরত। এবার হচ্ছে আগের বারের মতো আমি
আমি হচ্ছে সার্ভার আর ক্লায়েন্টের দুটো আলাদা ক্লাস না। তো সার্ভার ওপেন করার জন্য আমার হচ্ছে অবশ্যই সার্ভার সকেট লাগবে। আমি এবার 5টা 3 নম্বর পোর্টে ওপেন করলাম সকেটটা। তারপর হচ্ছে আমি একটা হোয়াইল লুপ দিয়ে প্রথমে সার্ভার সকেট অ্যাকসেপ্ট দিয়ে বসে আছি। এখানে একটা সকেট এই কানেকশন ক্লায়েন্টের কানেকশন ইনিশিয়েশন রিকোয়েস্ট আসার পর এটা অ্যাকসেপ্ট করে দেন আমার এই এটার ভিডিওর অবজেক্ট ওপেন করবে তার জন্য। তারপর হচ্ছে একটা থ্রেডের কাছে আমি ওই সকেটটা পাঠিয়ে দিলাম। থ্রেডটা হচ্ছে ও হচ্ছে ওয়েট করতে থাকে যখন কখন ক্লায়েন্ট কি লিখবে। যদি ক্লায়েন্ট লিখে তাহলে ও ক্লায়েন্ট থেকে পড়ে সাথে কনসোলে এটা প্রিন্ট করে চলে যাবে। তো আমি যেটা করতেছি প্রত্যেকটা সকেটকে প্রত্যেকটা রিমোট সকেটের জন্য একটা করে রিড থ্রেডের কাছে পাঠিয়ে দিতেছি। তো এই জন্য হচ্ছে আমার যখনই কোনো ক্লায়েন্ট কিছু লিখবে ওই ক্লায়েন্টের করসপন্ডিং থ্রেডটা সেটা পড়ে নিয়ে আমার কনসোলে শো করবে। ওকে, তো আমি এখানে ধরো আমার এটাকে রান দিই। সার্ভার রান করলাম। এবার হচ্ছে আমরা ক্লায়েন্টকে রান দিই। সার্ভার রান করতেছে, ক্লায়েন্ট রান করতেছে। এবার ধরো ক্লায়েন্ট থেকে আমরা আমার সার্ভারের কাছে মেসেজটা আসছে হ্যালো। তো আমি এরকম চাইলে ক্লায়েন্ট মাল্টিপল রান করতে পারি। মাল্টিপল অবজেক্ট রান করার জন্য এখন আমার একটা কনফিগ করা লাগবে। এটা হচ্ছে এখানে মডিফাই অপশনস এগুলো দেখবা, এখানে একটা জিনিস টিক মারা লাগবে, এটা হচ্ছে অ্যালাউ মাল্টিপল ইনস্ট্যান্সেস। ওকে, এটা যদি টিক করো তাহলে এই একই ক্লাসের মাল্টিপল রান করতে দিবে। দেখো এটা সার্ভার কাছে আসছে। অবশ্যই এটা আসলে কনফিগারেটলি এখন কাজ করবে। এটা ক্লায়েন্টের জন্য এখন আলাদাভাবে আমাদের আলাদাভাবে থ্রেড অলরেডি এক্সটেনশন আছে। তো এই হচ্ছে তোমার টিসিপির সাথে ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন। তো এবার তোমাকে কোশ্চেন করি, দেখো এখানে আমি যার কাছ থেকে মেসেজ আসুক সেটাকে আমি ক্লায়েন্ট বলে ফেলছি। ওকে, তোমাকে যদি এখন আমি বলি এই জিনিসটা ট্র্যাক রাখতে, যখনই আমি কোনো মেসেজ পাবো এটা কোন ক্লায়েন্ট থেকে আসছে সেটা খুঁজে বের করতে। ধরো আমি এটাকে নাম দিলাম ক্লায়েন্ট 1, এটাকে নাম দিলাম ক্লায়েন্ট 2। ওকে, এখন তোমার সার্ভারে আমি জাস্ট একটু আস্ক যদি করতে বলি যে এইটার থেকে যখন কোনো মেসেজ আসবে সেটা জাস্ট মেসেজটা প্রিন্ট না করে তুমি এখানে বলবা ক্লায়েন্ট 1 হ্যালো দিছে। যদি এ কোনো মেসেজ পাঠায় তাহলে বলবা ক্লায়েন্ট 2 হ্যালো দিছে। তো এই যে মেসেজ রিকোয়েস্টটা পরে এটা কোন ক্লায়েন্ট থেকে আসছে এই যে ম্যাপিংটা এটা কিভাবে করবা একটু চিন্তা করে দেখো তো। স্যার আমরা হচ্ছে ক্লায়েন্টের থেকে লেটস সে আইপি অ্যাড্রেসটা নিয়ে রাখলাম, আর হচ্ছে আমরা হচ্ছে ওই যে ওই আইপি অ্যাড্রেসটা একটা অবজেক্টের ভিতরে দিলাম, যেটার নাম দিলাম হচ্ছে লেটস সে ক্লায়েন্ট আই। আই হচ্ছে আপনার নাম্বারটা ডিনোট করবে, এন্ড এটা হচ্ছে স্যার একটা হ্যাশ টেবিলের ভিতরে আমরা রাখলাম। সো যখন হচ্ছে স্যার আইপি অ্যাড্রেস থেকে একটা মেসেজ আসবে তখন ওই অবজেক্টটা তৈরি, ওই অবজেক্টটা থেকে আমি নামটা নিয়ে জাস্ট ডিসপ্লেতে বসাই দিব। আচ্ছা, এটা ঠিক আছে, বাট পার্সিয়াল হয়েছে। এখন ধরো ক্লায়েন্ট অন এই যে দুইটার আমি রান করলাম, দুইটার আইপি অ্যাড্রেস কি ডিফারেন্ট হবে? না স্যার। ওকে, তাহলে ম্যাপিংটা কিভাবে করবো? স্যার এটা তো স্যার অর্ডারের উপর একটা নাম দেওয়া লাগবে যে যে আগে কি হিট করছে, আর না হলে হলো এই ক্লায়েন্ট থেকে হচ্ছে একটা আইডেন্টিটি পাঠাতে হবে। আচ্ছা, না ধরো আইডেন্টি পাঠানো আইডেন্টি বাদ দিলাম, ওটা আরো অ্যাডভান্স। ধরো হয়তো আইডেন্টি আমি জাস্ট স্যার প্রথমে যে আসবে এটা তার হচ্ছে নাম অবজেক্ট। কোন অবজেক্ট? স্যার অবজেক্ট দিয়ে যদি অ্যাড্রেসটা ইয়ে করে দেখি, লাইক অবজেক্টের একটা ভ্যালু থাকে না, ওইটা যদি চেক করে দেখি। অবজেক্টের ভ্যালু বলতে কি বুঝছো? লাইক অবজেক্টের প্রবাবলি ডিফারেন্ট হ্যাশ কোডস থাকে, এরকম কিছু একটা দেখছিলাম অনেক আগে। সো মানে হ্যাশ কোডস ঠিক না, লাইক দেয়ার ইজ অ্যান অ্যাড্রেস টাইপ অফ থিং। এই যে অবজেক্ট বলছো সেটা কিসের অবজেক্ট? ক্লায়েন্টের স্যার। মানে ক্লায়েন্টের অবজেক্ট বলতে কি? ধরো এই ক্লাসটা আমি জীবনে এই অবজেক্ট কিন্তু আমি কখনো হাতে পাইনি এখানে, তাই না? জি স্যার। না আমি ওটা বলতেছি না, মনে করেন যে হচ্ছে লাইক ক্লায়েন্ট যখন মেসেজ পাঠাচ্ছে তখন ওটার সাথে যদি লাইক ওটা ওর হচ্ছে পার্সোনাল অ্যাড্রেসটা পাঠায় দেয়, লাইক অবজেক্ট যেটা ক্রিয়েট হয়েছে। না, সেটা কিন্তু পাঠায় না। আমি ধরো ইনসিডেন্ট জি যখন দেই ও জাস্ট এই যে মেসেজটা পাঠাইতেছো সেইটা আসে, হ্যালোটা আসে, আর কিছু কিন্তু আসে না। স্যার
Okay, তো তোমার আসলে just এই জিনিসটাই পাবা যখন কোনো মেসেজ আসবে। তো এরপরও এটা ডিটারমাইন করা সম্ভব যেটা কার কাছ থেকে আসছে। আগের বার কাছাকাছি ছিল যে আইপি অ্যাড্রেস, বাট আইপি অ্যাড্রেস ইজ নট এনাফ, এটা বুঝতেছো যে আইপি অ্যাড্রেস দিয়ে আসলে ইউনিকনেস এনাফ এনশিওর করতে পারি না আমি। জাস্ট আরেকটা কিছু দরকার আমার সাথে। এখানে চিন্তা করে দেখো কোনো একটা কানেকশনের জন্য কোন জিনিসটা ইউনিক। স্যার পোর্ট নাম্বার। শুধু পোর্ট নাম্বারও না, মানে শুধু পোর্ট নাম্বার ধরো ডিফারেন্ট টাইপের জন্য আবার সেম পোর্ট হতে পারে কিন্তু। Okay, মানে পোর্ট বলতে এখানে রিমোট পোর্টটা বোঝাইতেছো। তো জি স্যার। আইপি অ্যাড্রেস আর পোর্ট, ডিভাইসের হ্যাঁ, নাম্বারটা লাস্টে। স্যার ডিভাইসের নাম্বার কিন্তু আমরা পাই না। ওকে, আমরা জাস্ট নেটওয়ার্কিং এর ডিভাইসের নাম্বার এটা ইসের জন্য আসে না, আমার কাছে জাস্ট দুইটা জিনিস আসে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পোর্ট নাম্বার। না স্যার, মানে হচ্ছে লাইক রাউটার থেকে যখন একটা ডিভাইস কানেক্টেড থাকে না, ওই লাস্টে হচ্ছে 192.168.0.12 তারপর সে এইভাবে আসে না, ওটার কথা বলছি। ওটা তো আইপি অ্যাড্রেস তোমার। জি স্যার, ওই যে লাস্টের যে ডিজিটটা, লাস্টের একদম লাস্টের। না, আইপি অ্যাড্রেস পুরোটাই মানে পুরোটা মিলে আইপি অ্যাড্রেস আর কি। ধরো এই লাস্টে 1 বা 2 এটা এটা মানে হচ্ছে ডিফারেন্ট আইপি থেকে আসছে। তুমি যখন সেম পিসি থেকে ধরো আমাদের যে সিনারিওটা সেম পিসি থেকে যখন দিবা তোমার জন্য আইপি অ্যাড্রেস তো অবশ্যই সেম, মানে 4টা বাইটই সেম। জি স্যার, জি জি। ওকে, তো এখানে আইপি অ্যাড্রেস আসলে ইউনিক হবে না, একই হবে, যেহেতু সেম পিসি থেকে দিচ্ছ। ডিফারেন্ট পিসি হলে তখন আইপি অ্যাড্রেস অবশ্যই ডিফারেন্ট হবে। তো এই দুইটা মিলে আমি ইউনিক বলতে পারি যে একই আইপিতে মাল্টিপল পোর্ট থাকতে পারে, মানে একই পোর্ট ডিফারেন্ট পোর্ট হলে তখন আলাদা প্রসেস ধরতে পারি। তো তার মানে আইপি আর পোর্ট মিলে জিনিসটা ইউনিক। যদি আরেকটু চিন্তা করো, আইপি আর পোর্ট মিলে কি আমার এই সকেটটা বানানো না? জি স্যার। তার মানে আমি এটুকু শিওর কোনো একটা কানেকশনের জন্য সকেট অবজেক্টটা অবশ্যই ইউনিক হবে, এটুকু শিওর। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কি, যেটা বলো। এটা সবাই বুঝতে পারছো? কারণ একটা সকেট এই দুটো জিনিস মাস্ট কন্টেইন করে, একটা হচ্ছে রিমোট আইপি আর একটা হচ্ছে রিমোট পোর্ট। তো দুইটা তো মাত্র দেখলাম, রিমোট আইপি আর রিমোট পোর্ট একই সাথে ডিফারেন্ট কানেকশনে সেম হওয়া সম্ভব না। তো তার মানে আমি যদি সকেট নেই, অ্যাটলিস্ট এই দুইটা ডিফারেন্স তো, দুইটার মধ্যে ডিফারেন্স একটা তো করবেই। তো আমি যদি সকেট অবজেক্টের হ্যাশ নেই, আমি এটুকু শিওর যে এই জিনিসটা ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশনের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য সার্ভার এন্ডে। জি স্যার। তো তার হ্যাশ টেবিল আইডিয়াটাই ঠিক আছে, তবে জাস্ট হচ্ছে তুমি আইপি অ্যাড্রেস না নিয়ে তুমি সকেটের অবজেক্টটাকেই হ্যাশ করতে পারো সরাসরি, তাহলে তোমার মোটামুটি ইউনিকনেস ইনশিওর হবে। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো তুমি যে কাজটা করতে পারো যে আমি ধরো যখনই একটা কানেকশন রিকোয়েস্ট আসে, এই সার্ভার সকেটের অ্যাক্সেস মেথডটা তো আমাকে একটা সকেট অবজেক্ট রিটার্ন করে, আমি একটা হ্যাশ টেবিল মেইনটেইন করে এই সকেট টু ক্লায়েন্ট নেম একটা ম্যাপ মেইনটেইন করতে পারি। ওকে, যে ম্যাপে হচ্ছে আমি এই সকেট অবজেক্টটা দিলে পর অঙ্কই ক্লায়েন্টের করসপন্ডিং নেমটা রিটার্ন করবে। এই রিড থ্রেডে বসে আমি সেটা হ্যাশ টেবিল অ্যাক্সেস করলে আমি এখান থেকে রিড টেবিলের কাছে দেখো এনসি অবজেক্ট আছে, আর এনসি অবজেক্ট দিয়ে তুমি সকেটের অবজেক্টটা পেয়ে যাবে। এর আন্ডারে সকেট অবজেক্ট আমার রাখা আছে, অথবা প্রাইভেট করা, পাবলিক করলে পেয়ে যাওয়া। আচ্ছা, সকেটটা রাখা নেই, সকেট অবজেক্টটাও রেখে দিও। সো এটা তো ফিক্স রেট মেথডটা এনসি কই এই যে সকেট অবজেক্ট রেফারেন্সটা আছে, তুমি এটার যদি পাস করো ওর কাছে, তো তুমি সরাসরি ওখান থেকে তুমি ক্লায়েন্টের নেমটা পেয়ে যাবে। তো এই হ্যাশ টেবিল আসলে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? স্যার আরেকবার একটু বলবেন, মানে লাইক হ্যাশিং এর বিষয়টা। আচ্ছা দেখো, একটা সকেট, এই যে সকেট ক্লাসটা এটা আসলে দুইটা জিনিস কন্টেন্ট করে, অ্যাটলিস্ট দুটো জিনিস। এটা হচ্ছে রিমোট অ্যাড্রেস আর রিমোট পোর্ট, রিমোট আইপি আর রিমোট পোর্ট। এবং এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে রিমোট আইপি আর রিমোট পোর্ট ডিফারেন্ট কানেকশনের জন্য কখনোই সেম হতে পারে না, একই সাথে কখনো সেম হবে না দুইটা মিলে। জি স্যার। তার মানে আমি সকেটের যদি হ্যাশ নেই, তাহলে আমি শিওর যে ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাশিং পাবো বা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। জি স্যার। ওকে, তো আমি হচ্ছে হ্যাশ টেবিলের কি হিসাবে সকেট অবজেক্টটা ইউজ করবো, আর ভ্যালু হিসাবে তুমি ক্লায়েন্টের নেম সেটা স্ট্রিং রাখো বা ক্লায়েন্টের প্রোফাইল মেনটেন করো, যা ইচ্ছা মেনটেন করতে পারো, যত কিছু রাখো, ভ্যালু তো ম্যাটার করে না। তো আমি হচ্ছে হ্যাশ টেবিলের কি হিসাবে সকেটটা নিব, আর হচ্ছে সকেটটা নিয়ে ধরো কানেকশন যখন নতুন একটা কানেকশন আসবে আমাকে তো একটা সকেটের অবজেক্ট দিবে, ওই অবজেক্টের করেসপন্ডিং হ্যাশ টেবিলে একটা এন্ট্রি অ্যাড করবো যে এই সকেটের জন্য এই ক্লায়েন্টের নামটা রাখো। আফটার দ্যাট আমি রিড থ্রেডে গিয়ে ওই হ্যাশ টেবিলটা যেটা এইখানে আপডেট করছিলাম সেই হ্যাশ টেবিলটা অ্যাক্সেস করে আমি যদি একটা সকেট দিই ওর কাছে, দেন ওই সকেটের করেসপন্ডিং মানে নামটা আমি পেয়ে যাবো। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমাদের হচ্ছে যে সকেটটা আছে সার্ভার সাইডে, ওইটা প্রত্যেকবার নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে যখন নিউ কানেকশন তৈরি হচ্ছে, হ্যাঁ। এটাই? হ্যাঁ। আচ্ছা স্যার, বুঝতে পারছি।
এই হচ্ছে আর কি তোমার মানে টিসিপি এর ক্ষেত্রে সার্ভার আর ক্লায়েন্ট। এবার আমরা জাস্ট তোমাদের বেসিক কাজ শেষ হচ্ছে, কনসেপ্ট বিষয় বাকি নেই। তোমাদের হচ্ছে জাস্ট ইউডিপি কানেকশন একটা দিয়ে আমরা শেষ করবো। ওকে, ইউডিপিটা অ্যাকচুয়ালি আরো ইজি, এখানে জাস্ট সেম সাইডে আমরা সব করতে পারবো। তো টিসিপির ক্ষেত্রে যেমন জাস্ট সকেট ছিল, সার্ভার সকেট, আর জাস্ট শুধু সকেট ছিল ক্লায়েন্টের এন্ডের জন্য, ইউডিপিতে হচ্ছে এটাকে বলা হয় ডাটাগ্রাম সকেট ক্লাস। আর ইউডিপিতে এরকম সরাসরি অবজেক্ট লিখে পাঠাই না আমরা, এটা হচ্ছে একটা প্যাকেটের থ্রুতে পাঠানো লাগে, এটা বলা হয় ডাটাগ্রাম প্যাকেট। তো আমরা জাস্ট ডিরেক্টলি একটা থ্রেড বানিয়ে নিছি ডাটাগ্রাম সার্ভারকে। এই থ্রেড হচ্ছে ইনফিনিটলি রান করে এবং রান করে এই একটা ইসের ক্ষেত্রে সরাসরি একটা সেন্ড করার কাজটা করে। তো ইনিশিয়াল যদি এটা খেয়াল করে থাকো যে আমার টিসিপিতে একটা কানেকশন ইনিশিয়েশনের ব্যাপার ছিল, কারণ কি টিসিপি একটা অ্যাকনোলেজমেন্ট বা কানেকশন ওরিয়েন্টেড। টিসিপি বলতে গেলে মানে টিসিপি ডাটা পাঠাতে হলে তোমার প্রথমে হচ্ছে যার সাথে ডাটা পাঠাও তার সাথে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা লাগে। কিন্তু ডাটাগ্রামের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, সরি ডাটাগ্রাম বলতে ইউডিপি, এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে এখানে ওইরকম কানেকশন সেট আপের কোনো ব্যাপার নেই। এখানে তুমি একটা আইপি অ্যাড্রেস আর পোর্ট দিয়ে সরাসরি ডাটা পাঠা দিতে পারো, তোমার কানেকশন করার কোনো ইস্যু নেই, মানে তোমার নতুন কানেকশন করতে হবে এরকম ওইভাবে কোনো ব্যাপার নেই। তো এখানে হচ্ছে আমি এই জন্য ধরো এই সেম মেথডটা এখানে আমি একটা ডাটাগ্রাম প্যাকেট বানাইলাম একটা বাইট অ্যারে দিয়ে, মানে এই স্ট্রিং থেকে একটা বাইট অ্যারে বানাইলাম এবং এই বাইট অ্যারে থেকে একটা ডাটাগ্রাম প্যাকেট বানাইলাম। দেন আমি একটা আইপি অ্যাড্রেস নিলাম আর একটা পোর্ট নিলাম। দেন ওই পোর্টে আমি একটা সকেট খুলে সরাসরি এইটা পাঠাই দিচ্ছি, ওকে, এই ডাটাটা পাঠাই দিচ্ছি। এটা ছিল আমার সার্ভার এন্ডে। ওকে, সার্ভার হচ্ছে খালি এই ডাটা প্যাকেট একটা করে পাঠাতে থাকবে বাইটের। এটা খেয়াল রাখবে যে এটা অবশ্যই বাইট হওয়া লাগবে। আর এবার আসি ক্লায়েন্টে। ক্লায়েন্টের থ্রেডের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে যে জাস্ট রিসিভ করা। ওকে, তো ও হচ্ছে এরকম একটা বাইটের একটা বাফার মেনটেন করে, বাইটারের বাফার। ও হচ্ছে এরকম বাইটের একটা বাফারের প্যাকেটের জন্য বানায় নেয়। তারপর হচ্ছে একটা কানেকশন খুলে থাকে 8000 পোর্টে, যে পোর্টে সার্ভার পাঠাছিল সেই সেই পোর্টে ও রিসিভ করে, জাস্ট রিসিভ করে ও কানেকশনটা ক্লোজ করে দেয়। যেখানে ইউজুয়ালি সার্ভার ক্লায়েন্ট কনসেপ্টটা ওইভাবে অতটা স্ট্রং না, মানে টিসিপির মতো যে সার্ভার এন্ডে আলাদা সকেট ক্লায়েন্টে আলাদা সকেট, সার্ভার আগে থেকে চালু হয়ে বসে থাকতো তারপর ক্লায়েন্ট পাঠাইতো। এখানে হচ্ছে দুইটা কাইন্ড অফ সিমেট্রিকই, তুমি চাইলে এটা সার্ভার থেকে সাধারণত আমরা সেন্ড করে দেখাচ্ছি, উল্টা কাজটাও করতে পারতাম, সার্ভার থেকে রিসিভ আর ক্লায়েন্ট থেকে সেন্ড। দুখানে হচ্ছে সেম ক্লাসেরই অবজেক্ট নিবা, অবজেক্ট নিয়ে তুমি এরকম সরাসরি পাঠা দিতে পারবা, কোনো কানেকশনের ব্যাপার নেই। তো এই হচ্ছে আর কি ইউডিপি এর ক্ষেত্রে ডাটা সেন্ডিং এর আর ডাটা রিসিভিং এর ওয়ে। তো তোমাদের নেটওয়ার্কিং আসলে এই পর্যন্তই। তোমাদের নেটওয়ার্কিং উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা আজকে তোমাদের দিয়ে দেবো। তোমরা হচ্ছে নেক্সট এক উইক টাইম পাবা, তার মধ্যে জমা দিবা। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে। তো এবার তোমাদের একটা ধরো তুমি নাকি লগ ইন ইউজ করছো না, মানে অথেন্টিকেশন অপশন তোমাদের প্রজেক্টের সময় যে একটা ইউজার আইডি দিয়ে লগ ইন জি করতে স্যার। পারতাম আমি। জি তো স্যার। এটা কিভাবে করতাম ফাইল দিয়ে, যারা ফাইল দিয়ে করছো তারা? আমি ধরো আমি ইউজার আইডি দিলাম, তারপর কি করতাম? তোমরা ফাইলের কাজ করো না এখন, লগ ইনের কাজ? স্যার ফাইল দিয়ে করিনি স্যার, দিয়ে করছি স্যার। আচ্ছা, ফাইল দিয়ে যারা করছো তারা কিভাবে করতো এটা? ধরো এটা ফাইলে তুমি কি রাখতে আসলে লগ ইনের জন্য? স্যার অবজেক্টটা সেভ করা থাকতো ফাইলে।
অবজেক্টটা ইম্পোর্ট করতাম, তারপর ওখানে অবজেক্টের ইন্ডিভিজুয়াল প্রপার্টি থেকে ম্যাচ করতাম। আচ্ছা, তো আলটিমেটলি তোমার ধরো ফাইলে যদি 100টা এন্ট্রি থাকে, তোমার এটার কষ্ট হচ্ছে মানে 100টা লুপ, মানে 100 বার লুপ চালানো হবে অবজেক্টের উপর, রাইট? ইয়েস। তো এখন যখন তুমি হ্যাশ টেবিল দেখছো, ওই জিনিসটা কিন্তু আর একটু চাইলে তুমি এখানে বেটার করতে পারো এখানে। কারণ কি, তুমি ইন্ডিভিজুয়ালি এরকম অবজেক্টের অ্যারেঞ্জ রেখে পুরো হ্যাশ টেবিলটা ফাইলে সেভ রাখতে পারো। ফাইল থেকে পুরো হ্যাশ টেবিলটা পড়ে তুমি জেন অর্ডার ওয়ানে জাস্ট ম্যাপ করে এইটার প্রোফাইলটা বের করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। তো এটা আলটিমেটলি বেটার, তোমাদের যারা ফাইল ইউজ করে লগ ইন করতেছো তাদের জন্য এটা একটা হ্যান্ডি টুল বলতে গেলে, হ্যান্ডি ওয়ে। এটি বাট এটা নট নেসেসারি যে করতে হবে তোমাদের, এটা তো অবশ্যই কারণ তোমাদের ডাটা খুবই কম, 100-150 আসলে কোনো লুপই না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো এই আর কি তোমাদের, আর কিছু নেই আজকে। স্যার